গত পর্বেই তো দেখেছিলাম ইয়ানশি হানিয়ানকে ওর মায়ের প্যালেস থেকে মুক্ত করে জেলে নিয়ে আসে। জেলে এসে হানিয়ান বেশ শান্তভাবে ঘুরে ঘুরে দেখছিল। ওকে ভিতরের একটা রুমে নিয়ে আসা হয়। আরো যখন ভিতরে আসে দেখতে পায় ইয়ানশি ও সমস্ত পছন্দের খাবার টেবিলে সাজিয়ে রেখেছে। হানিয়ান তো মনে মনে একটু খুশি হয়, তবে ও নিজেকে শান্ত রাখে। ইয়ানশির সামনে তো সবসময় হানিয়ান নিজেকে সামলে রাখতো। ইয়ানশি হানিয়ানকে ইশারা করে টেবিলে বসতে বলে। হানিয়ান কথা না বাড়িয়ে টেবিলে বসে যায়। ওর তো প্রচন্ড ক্ষুধা লেগেছে, তবে ও বেশ সাবধান ছিল। ও জানতো ইয়ানশি এমনি এমনি এটা করেনি। তাই ও ইয়ানশিকে আগে জিজ্ঞাসা করে ইয়ানশি ওকে এখানে কেন নিয়ে এসেছে। ইয়ানশি তখন বলে, আপনি আগে খান, তারপর কথা বলছি। হানিয়ান তখন কথা না বাড়িয়ে খেতে শুরু করে। খাওয়ার মাঝেই ইয়ানশি বলে, আপনি প্রথম মেয়ে যে জেলের এমন টর্চার দেখেও শান্ত আছেন। অন্যান্য মেয়েরা তো এমন টর্চার দেখলে অজ্ঞান হয়ে যেত। হানিয়ান শান্তভাবে উত্তর দেয়, ওই সব দেখে অভ্যস্ত। ইয়ানশি এবার আসল কথায় আসে। ও হানিয়ানকে জিজ্ঞাসা করে হানিয়ানের মা এবং মিনিস্টার আন কি কথা বলছিল, হানিয়ান কি শুনেছে। আসলে ইয়ানশিও সন্দেহ করছিল মিনিস্টার আন পেইদাফুর কেস নিয়ে গোপনে ইনভেস্টিগেশন করছে। তবে তার স্বার্থ কি এখানে? সে কেনই বা অন্য একটা কেস নিয়ে গোপনে ইনভেস্টিগেশন করবে এবং মাঝরাতে হানিয়ানের মায়ের সাথে দেখা করবে? হানিয়ান তখন মুচকি হেসে বলে, তারা খুব আস্তে আস্তে কথা বলছিল, আমি কিছুই শুনতে পাইনি। মানে ও কোনো বিষয় ধরা দিচ্ছিল না। ইয়ানশি তখন বলে, আপনার একটা বিষয় জেনে রাখা দরকার। আপনার বাবা এবং মিনিস্টার আন একই সাথে পড়াশোনা করেছে। আপনার নানার স্টুডেন্ট ছিল। সবাই মনে করেছিল মিনিস্টার আন আর আপনার মায়ের বিয়ে হবে, কারণ ইয়াং বয়সে তাদের মধ্যে বেশ ভাব ভালোবাসা ছিল। তবে আপনার নানার ভয়ে কেউ কথা আগায়নি। কিন্তু এই বিষয়টা আপনার বাবা আবার ভালো করে খেয়াল করেছিল, আর সে আপনার মাকে মনে মনে পছন্দ করত। এরপর মিনিস্টার আন ইম্পেরিয়াল এক্সামে পাশ করে, আর তাকে কিছুদিনের জন্য বর্ডারের একটা এলাকাতে পোস্টিং দেওয়া হয়। এবং হুট করেই আপনার নানার ফ্যামিলিতে বিপদ নেমে আসে। তাকে দেশদ্রোহী ঘোষণা করে পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়। তখন আপনার বাবা আপনার মাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করে নেয়, যে কারণে আপনার মা বেঁচে গিয়েছিল। আর তাদের বিয়ের দিনই মিনিস্টার আন ফিরে আসে। তবে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে আপনার বাবা আর আপনার মায়ের বিয়ে হয়ে গিয়েছে। এরপর সময়ের সাথে সাথে মিনিস্টার আন তো অনেক উপরের পোস্টে উঠে গিয়েছে, কিন্তু আপনার বাবা খুব একটা উন্নতি করতে পারেনি। তবে মিনিস্টার আন আর আপনার বাবার মধ্যে একটা কোল্ড ওয়ার তো ছিলই, মানে কেউ কারোর সাথে কথা বলতো না। মিনিস্টার আন আপনার বাবাকে দায়ী করতো সবকিছুর জন্য। হানিয়ান তখন বলে, এসব শুনে আমি কি করব? এগুলো তাদের পাস্টের ঘটনা, এগুলোর সাথে এখনকার ঘটনা কি সম্পর্ক আছে? মানে হানিয়ান এমন ভাবে কথা বলছিল যে ও এগুলো শুনতে ইন্টারেস্টেডই না। ইয়ানশি তখন বলে, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি জানতে চাই আপনার মা আর মিনিস্টার আন কি কথা বলে। হানিয়ান তখন বলে, আমি এখানে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি যদি এগুলো বলার জন্যই আমাকে এনে থাকেন তাহলে আমি উঠছি। ইয়ানশি তখন বলে, না না, আপনি আগে পেট ভরে খাবার খান। হানিয়ান খেতে খেতে ইয়ানশিকে জিজ্ঞাসা করে, আমার মা আর মিনিস্টার আনকে আজ আমি দেখে ফেলেছি, নিশ্চয়ই তারা এরপর অনেকদিন দেখা করবে না। ইয়ানশি বলে, আপনি যদি আমাকে সাহায্য করতে চান তাহলে আমি তাদের দেখা করার ব্যবস্থা করতে পারি। হানিয়ান জিজ্ঞাসা করে, কিভাবে? ইয়ানশি জানায়, এটা আমার উপরে ছেড়ে দিন। হানিয়ান তখন চুপ করে যায়, মানে সে ইয়ানশিকে সাহায্য করতে রাজি হয়। আর এরপর হানিয়ান যখন চলে যাচ্ছিল, ইয়ানশি হানিয়ানের গায়ে একটা কোট পরিয়ে দেয় এবং বলে, ফিরে যাওয়ার সময় অবশ্যই একটু দুঃখী দুঃখী মুখ করে থাকবেন। আমি খুব ভালো করে জানি এটা আপনি ভালো পারেন। হানিয়ান আর কোনো কথা না বলে আর এরপর রাতের বেলা হানিয়ান ওর মায়ের ঘরে গিয়ে লুকিয়ে থাকে। একটু পরে ওর মাও তো ঘরে আসে, কিন্তু মিনিস্টার আনও ওর মায়ের সাথে দেখা করতে চলে আসে। হানিয়ানের মা বলছিল, আমার মেয়ে আমাদেরকে কথা বলতে শুনে ফেলেছে। আমি জানি না ও কতটুকু জানতে পেরেছে। তুমি কেন আবার আজই দেখা করতে আসলে? মিনিস্টার আন একটা চিঠি দিয়ে বলে, পুরনো একজন তাকে চিঠি লিখেছে যে সে পেইদাফু সম্পর্কে কথা বলতে রাজি আছে। আর এই ইম্পর্টেন্ট খবরটা তো হানিয়ানের মাকে জানাতেই হতো। হানিয়ানের মা তখন বলে, আমাদের কিছুদিন শান্ত থাকতে হবে। আমার মেয়ে ফিরে এসেছে, আর আমি চাই না আমার মেয়ে এসবের মধ্যে জড়িয়ে যাক। এমনিতেই ও ছোটবেলা থেকে অনেক অবহেলা অনাদরে বড় হয়েছে। হানিয়ান এগুলো শুনে বুঝতে পারে ওর মা ভিতরে ভিতরে ওকে ঠিকই ভালোবাসে, কিন্তু কোনো একটা অজানা কারণে ওকে ইগনোর করছে। এদিকে আমরা রুইনকে দেখতে পাই, যাকে তার মেয়েড খবর দেয় হানিয়ানের মায়ের প্যালেসে একজন লোক চুপি চুপি প্রবেশ করেছে পেছনের গেট দিয়ে। এখন হানিয়ানের মায়ের প্যালেসে একজন পুরুষ মানুষ ঢুকেছে, তাও এত রাতের বেলা। এটা তো রুইনের কাছে অনেক দারুণ একটা খবর। সে তখন মেইডকে বলে, আমার পিঙ্ক কালারের কোটটা বের করে দাও, যেন আমাকে দেখতে খুবই সুন্দর লাগে। সে কিছু একটা করার প্ল্যান করছিল।
আর একটু পরেই দেখা যায় হানিয়ানের বাবাকে তার স্টাডিতে ডেকে এনে বলে, বাড়িতে চোর ঢুকেছে, দেখুন আপনার ইম্পেরিয়াল সিল উধাও। আমি প্যালেসের সমস্ত গেট বন্ধ করে দিয়েছি এবং পুরো প্যালেস সার্চ করে ফেলেছি, শুধুমাত্র ম্যাডামের প্যালেসই বাকি আছে। এখন আপনি অনুমতি দিলে সেটাও খুঁজে দেখতে পারি। হানিয়ানের বাবা তো ভয় পেয়ে যায়, এমনিতে তো উনি একটু ভীতু স্বভাবের মানুষ ছিল। সে তখন বলে, অবশ্যই, বাড়িতে চোর এসেছে, আরো এনে নিরাপত্তা নিয়েও তো ভাবতে হবে। তুমি দ্রুত গার্ডদের নিয়ে সার্চ করার জন্য চলে যাও। তখন রুইন চলে যায় হানিয়ানের মায়ের প্যালেসে। ন্যানি চেন দৌড়ে এসে খবর দেয় যে রুইন গার্ডদের নিয়ে হাজির হয়েছে। বাড়িতে চোর এসেছে, এজন্য প্যালেস সার্চ করতে হবে। তবে হানিয়ানের মা তো বুঝতে পেরে যায় এটা রুইনের ষড়যন্ত্র। এখন সে কি করবে? এরই মধ্যে হানিয়ান বের হয়ে এসে বলে, আমি তোমাকে সাহায্য করছি, আমি মিনিস্টার আনকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। হানিয়ানের মা ঝাড়ি মেরে বলে, তুমি এখানে কি করছিলে? তুমি লুকিয়ে আমাদের কথা শুনছিলে? হানিয়ান বলে, এখন এসব কথা বলার সময় নয়, মিনিস্টার আন আপনি আমার সাথে চলুন। তবে হানিয়ানের মা ন্যানি চেনকে বলে, ওকে ধরো, ও একটা অবিবাহিত মেয়ে, ওর ঘরে যদি মিনিস্টার আনকে পাওয়া যায় ওর রেপুটেশন নষ্ট হয়ে যাবে, ওকে আর আমি বিয়ে দিতে পারবো না। মানে এখনো হানিয়ানের মা হানিয়ানের বিয়ে নিয়ে টেনশন করছিল। হানিয়ান ওর মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে ওর মা বলে এখন এসব নিয়ে তর্ক করার সময় নেই। সে মিনিস্টার আন আর হানিয়ানকে ঘরে রেখে বের হয়ে আসে এবং মেয়েদের বলে, গেট খুলে দাও। গেট খুলে দিলে রুইন হানিয়ানের মায়ের সামনে এসে দাঁড়ায় আর বলে, বাড়িতে চোর ঢুকেছে, তাই আপনার প্যালেস সার্চ করতে হবে। হানিয়ানের মা জানায় তার প্যালেসে কোনো চোর ঢোকেনি, তার প্যালেস সুরক্ষিত আছে, তাই সার্চ না করলেও চলবে, আর তার কথার উপর দিয়ে কে সার্চ করতে আসবে সে দেখে নেবে। রুইন তখন বলে, মাস্টারের অর্ডার রয়েছে, আমি আপনার প্যালেস সার্চ করব। আর রুইনের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ওর মনে কি চলছে। এরই মধ্যে সেখানে হানিয়ানের বাবা চলে আসে আর হানিয়ানের মাকে বলে, এটা তো সিম্পল একটা বিষয়, কি হবে তোমার প্যালেসটা একটু সার্চ করলে? চোর এসেছে যদি তোমার প্যালেসে লুকিয়ে থাকে তাহলে তো তোমারও ক্ষতি। হানিয়ানের মা তখন বলে, আমার প্যালেসে কোনো চোর নেই, বরং আজ রাতে আমার প্যালেসে একজন স্পেশাল গেস্ট আছে। এটা শুনে হানিয়ানের বাবা অবাক হয়ে বলে, কে সেই গেস্ট? হানিয়ানের মা তখন বলে, সেই গেস্টের ব্যাপারে জানলে আপনি অবশ্যই খুশি হবেন না, তাই আপনার না জানাই ভালো। বিষয়টা হানিয়ানের বাবার অনেক গায়ে লেগে যায়। সে হানিয়ানের মাকে বলে, সামান্য একটা সার্চ করার বিষয় নিয়ে তুমি কেন এত জলঘোলা করছো? আর গার্ডদের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম অবশ্যই সার্চ করতে দিবে, তোমরা এগিয়ে যাও সার্চ করার জন্য। কিন্তু তখনই হানিয়ানের মা চিৎকার করে বলে, কার সাহস আছে আমার প্যালেসে ঢোকার? আমার সামনে এসে আগে কথা বলো। আর হানিয়ানের বাবার দিকে তাকিয়ে বলে, আজ যদি তুমি আমার প্যালেস সার্চ করো তাহলে আমাকে ডিভোর্স লেটার লিখে দিবে, তারপরে আমার প্যালেস সার্চ করবে, তোমার আমার সম্পর্ক আজ রাতে এখানেই শেষ হয়ে যাবে। এটা শুনে হানিয়ানের বাবা আরো বেশি রেগে যায়, মানে মনে মনে রেগে যাচ্ছিল কিন্তু সেটা প্রকাশ করছিল না। সে বলছিল, সামান্য একটা বিষয় নিয়ে তুমি ডিভোর্সের মতো বিষয় কেন তুলছো? কে আছে তোমার প্যালেসের ভিতরে? হানিয়ানের মা তখন বলে, অবশ্যই তুমি ভিতরে গিয়ে দেখতে পারো, ভিতরে গিয়ে দেখো কে আছে, কিন্তু তার আগে আমাকে ডিভোর্স লেটার দিয়ে যাও। হানিয়ানের বাবা আর কথা না বাড়িয়ে ভিতরের দিকে এগিয়ে যায়, মানে সে দেখতেই চাচ্ছিল হানিয়ানের মায়ের প্যালেসে কে আছে। কিন্তু তখনই সেখানে ইয়ানশি চলে আসে। ইয়ানশি ওই সিলটা খুঁজে নিয়ে এসেছিল যেটা হারিয়ে যাওয়ার জন্য প্যালেসে এত হাঙ্গামা হচ্ছে। ইয়ানশি জানায়, এই সিলটা আমার গার্ড প্যালেসে খুঁজে পেয়েছে, আর সে ফুটপ্রিন্ট এক্সপার্ট। সে পায়ের ছাপ দেখে বুঝতে পেরেছে সিলটা সেখানে কোনো মেয়ে রেখে এসেছিল। এটা শুনে রুইন একটু ভয় পেয়ে যায়। এখন যেহেতু সিল পাওয়া গিয়েছে তাহলে তো আর খোঁজাখুঁজির প্রশ্নই আসে না। তখন হানিয়ানের বাবা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তবে বেরিয়ে যাওয়ার আগে সবার উদ্দেশ্যে বলে, ম্যাডাম অসুস্থ, সে এখন বাড়ির কাজ সামলাতে পারবে না, তাই এখন থেকে ঘর অন্য কেউ সামলাবে। তার মানে হানিয়ানের মাকে ম্যাডাম থেকে নামিয়ে দেওয়া হলো, তার কাছ থেকে বাড়ির হিসাবপত্রের দায়িত্ব কেড়ে নেওয়া হলো। হানিয়ানের বাবা তার কথা শেষ করে সেখান থেকে চলে যায়। রুইনও সমস্ত গার্ড সহ সেখান থেকে বের হয়ে যায়। একটু পর মিনিস্টার আন বের হয়ে আসে, কিন্তু তার তো কিছু বলার ছিল না। সে জাস্ট হানিয়ানের মায়ের প্যালেস থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু দেখতে পায় বাইরেই হানিয়ানের বাবা দাঁড়িয়ে আছে। আর সে মিনিস্টার আনকে দেখে বলে, এত বছর কেটে গিয়েছে, এখনো আপনি কেন ওয়েনের সাথে দেখা করেন? আপনি কি এখনো পাস্টের বিষয়গুলো ছাড়তে পারছেন না? মিনিস্টার আন তখন অনেকটা রেগেই বলে, যদি সেটা ভাগ্য হতো তাহলে আমি অবশ্যই আমার ভাগ্যকে মেনে নিতাম, কিন্তু সেটা মানুষের ঘটানো দুর্ভাগ্য, তাই আমি কোনোভাবে এই বিষয়টা মেনে নিতে পারছি না। দেখা যাক আমার ভাগ্যে কি আছে, ভাগ্যে যা থাকবে আমি সেটাই মেনে নিব। এটা বলে মিনিস্টার আন সেখান থেকে চলে যায়।
তবে হানিয়ানের বাবার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে খুবই কষ্ট পাচ্ছে। ইয়ানশি পাশে থেকে সবকিছুই শুনতে পায়। একটু পরে হানিয়ানের ঘরে চাইজিং আসে আর বলে, তোমার মা তো তোমাকে ভালোবাসে না, তাহলে তুমি তাকে প্রোটেক্ট করার চেষ্টা কেন করো? হানিয়ান তখন বলে, এতদিন আমি কিছু জানতাম না, তবে আজ আমি একটু হলেও বুঝতে পেরেছি সে যা কিছুই করুক সবকিছুর জন্য তার ভিতরে কোনো কারণ রয়েছে। সে আমাকে ভালোবাসে, তবে সেটা প্রকাশ করতে পারে না। এদিকে আমরা হানিয়ানের মাকে দেখতে পাই, ন্যানি চেন তার পায়ের জন্য ওষুধ নিয়ে এসেছে। ওষুধ এনে বলে, এই ওষুধটা খুবই ভালো, এটা আপনার পায়ে দিলে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, এতে করে হয়তো আপনার পা ঠিক হয়ে যেতে পারে। কিন্তু হানিয়ানের মা রেগে বলে, এই পা আর কখনোই ঠিক হবে না। 17 বছর ধরে তুমি তো কম ওষুধ ট্রাই করনি, এই পা যদি ঠিক হওয়ার হতো আগেই ঠিক হয়ে যেত। এটা আমার ভাগ্য, আর আমার ভাগ্যকে আমি মেনে নিয়েছি। আর এরপর ন্যানি চেনকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে থাকে। বুঝতেই পারছেন হানিয়ানের মায়ের মনেও অনেক কষ্ট ছিল। এরপর আমাদের পরদিন সকালে খাবার টেবিলের দৃশ্য দেখানো হয়। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিল। তখন হানিয়ানের বাবা রুইনকে বলে ঘরের দায়িত্ব সামলানোর জন্য, মানে প্যালেসের চাবি তার হাতে তুলে দেওয়া হবে, সমস্ত টাকা পয়সার হিসাব থাকবে তার কাছে। রুইন তখন ন্যাকামি করে বলে, না না, আমি এই দায়িত্ব কিভাবে নিতে পারি? হানিয়ান ম্যাডামের মেয়ে, ওই এই দায়িত্ব সামলাতে পারবে। হানিয়ান তখন বলে, আমি তো দানঝৌতে বড় হয়েছি, প্যালেসের রুলস গুলোই আমি এখনো ঠিকভাবে জানি না, আমি কিভাবে এই দায়িত্ব সামলাবো? আপনি এটা ভালোভাবে সামলাতে পারবেন। রুইন তখন আর কোনো কথা বলে না। হানিয়ানের বাবা রুইনের কাছে দায়িত্ব দেয় এই বাড়ি সামলানোর জন্য। তবে রুইন তো মনে মনে মহা খুশি ছিল। এরপর আমরা কিচেনের দৃশ্য দেখতে পাই, আর সেখানে কাজের লোকেদের আসল স্বভাব দেখানো হয়। এতদিন তো হানিয়ানের মায়ের ভয়ে কেউ কোনো কথাই বলতে পারতো না, আর এখন সবাই হানিয়ানের মাকে নিয়ে আলোচনা করছিল। গত রাতে হানিয়ানের মায়ের কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হয়েছে। এখন থেকে সে আর দায়িত্ব পালন করবে না, সে ছিল একটা ডাইনি, মানে যেমন বদনাম করা যায় আর কি। কিচেনের যে মেইন মেইড ছিল তার নাম ছিল ন্যানি তাও। ন্যানি তাও তো এক কাঠি উপরে। সে বলছিল, আমি তো আগে থেকেই জানতাম রুইন ম্যাডাম এত ভালো, সেই একদিন এই বাড়ির দায়িত্ব পাবে। এর মধ্যে রুইন সেখানে চলে আসে আর ভালো মানুষের ভান করে বলে, ন্যানি তাও এভাবে বলতে হয় না, ম্যাডাম অসুস্থ, তাই আমি সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করছি। এই প্যালেসের দায়িত্ব সবকিছু তো ম্যাডামেরই, মানে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। তবে নানি তাও বলে, আপনি এরকম বলছেন কারণ আপনি অনেক বিনয়ী, আপনি অনেক ভালো, আমি আপনার সেবা যত্ন করতে চাই, আমাকে আপনার সাথে সাথেই রাখবেন, আশা করি আপনার ক্ষতি হবে না। তবে রুইন তো বুঝে যায় যে নানি তাওকে কাজে লাগানো যাবে। এরপরেই দেখা যায় হানিয়ানের মায়ের প্যালেস থেকে সমস্ত দামি দামি জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। নানি তাও সেখানে এসে হানিয়ানের মায়ের সাথে এবং নানি চেনের সাথে প্রচন্ড বেয়াদবি শুরু করে। কয়েকদিন আগে যে ম্যাডামের ভয়ে চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পেত না, আজ তার এই অবস্থা দেখে নানি চেন তো পুরো কান্নাই করে ফেলে। হানিয়ানের মা তখন নানি চেনকে শান্ত করে বলে, বাদ দাও, মানুষের স্বভাবই তো এরকম, দুর্বলদের আঘাত করা। যা হোক, একটু পরে সেখানে ইউশান তার ঘোড়া নিয়েও চলে আসে। হানিয়ানের মা কখনোই ইউশানের ঘোড়া চালানো পছন্দ করতো না, এই কারণে সে কয়েকবার ইউশানকে শাস্তিও দিয়েছিল। আর তাই এই সুযোগে ইউশানও চলে এসেছিল একটু মজা নেওয়ার জন্য। ইউশান সেখানে এসে বলছিল, এই প্যালেসে আগে থেকেই তো খালি পায়ে হাঁটতে থাকা ভূত এবং খোঁড়া মানুষদের বসবাস, তবে আজ একটু উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। তখনই হানিয়ান বের হতে হতে বলে, আমার মায়ের প্যালেসে পশু কোথা থেকে আসলো? ঘোড়ার যে শব্দ হচ্ছিল সেটার জন্য বলেছিল। ইউশান তখন হানিয়ানকে বলে, তুমি এখানে আসল পশু। হানিয়ান মুচকি হেসে বলে, তুমি ঠিকই বলেছ, আমার শিক্ষা দীক্ষা কম তো, তাই আমি ভালো বুঝি না, তুমি আমি একই রক্তের। এবার আমি যদি পশু হই তাহলে তুমি কি? তুমি যদি উত্তর না দিতে পারো তাহলে এটা আমি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করব। ইউশান থতমত খেয়ে যায়। হানিয়ানের এমন কড়া কড়া উত্তর আমার বেশ ভালোই লাগে। এরপর ইউশান দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ ও তো হানিয়ানের সাথে কথা বলে পারবে না। এরপরেই দেখা যায় হানিয়ানের মা চুপচাপ মন খারাপ করে বসেছিল। তখন হানিয়ান তার কাছে আসে আর তার মায়ের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করে। হানিয়ান তার মাকে বলে, গতকাল রাতে আমি শুনেছি তুমি আমাকে নিয়ে টেনশন করছিলে, বলছিলে তুমি আমাকে কিছু একটার মধ্যে জড়াতে চাও না, তুমি কি করতে চাচ্ছ আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু হানিয়ানের মা তাকে বলে, মিস হানিয়ান, আপনি যত দ্রুত সম্ভব প্যালেস থেকে চলে যান, আমি 20 বছর ধরে এই জাহান্নামের মধ্যে বন্দি আছি, আমি চাই না আপনার জীবনও এই জাহান্নামে বন্দি হয়ে যাক। হানিয়ান তখন বলে, তুমি বারবার কেন আমাকে এখান থেকে চলে যেতে বলো? তুমি কেন বোঝো না আমি শুধুমাত্র একটা পরিবার চাই, একটা বাড়ি চাই, আর এটা আমার বাড়ি, আমি কেন এই বাড়ি থেকে চলে যাব? এই জায়গাটাকে তুমি জাহান্নাম কেন বলছো? কেউ কি তোমার ক্ষতি করেছে? রুইন তোমার ক্ষতি করেছে?
আমার ক্ষতি করার চেষ্টা করেছে। হানিয়ান সর্বোচ্চ চেষ্টা করে তার মায়ের সাথে কথা বলার, কিন্তু হানিয়ানের মা তার সাথে কোনো কথাই বলে না। হানিয়ান তখন হতাশ হয়ে ওর মাকে বলে, তুমি কখনো পানিতে ডুবে যাওয়ার অনুভূতি ফিল করেছো? হানিয়ানের মা ওর দিকে তাকিয়ে থাকে। হানিয়ান বলে, আমি করেছি। ছোটবেলায় এলাকার কিছু ছেলেরা আমার মাথা ধরে পানির মধ্যে চুবিয়ে রাখতো, যতক্ষণ না পর্যন্ত আমার নিঃশ্বাস শেষ হয়ে আসছে। তখন আমি শুধুমাত্র বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতাম। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি ভয় কি জিনিস। তখন আমার মনে হতো, যদি আমার মা থাকতো আর আমাকে একটু জড়িয়ে ধরতো। আমি শুধু আমার মায়ের ভালোবাসা পেতে চেয়েছি। হানিয়ানের মা এই গল্প শুনে কান্না করে ফেলে। হানিয়ানের মা তখন বলে, তোমার জন্য আমার পা প্যারালাইজড হয়ে গিয়েছে, আর আমি তোমাকে ত্যাগ করে দানচৌতে পাঠিয়ে দিয়েছি। আমাদের মা মেয়ে সম্পর্ক সেখানেই শেষ হয়ে গিয়েছে। হানিয়ান তখন রাগে উঠে দাঁড়ায় আর বলে, তোমার হাতের যে ক্ষমতা গতকাল রাতে বাবা কেড়ে নিয়েছে, দেখো সেই ক্ষমতা আমি কিভাবে তোমার কাছে ফিরিয়ে দিই। এটা তো তোমার মনের একটা কষ্ট, আমি তোমাকে কষ্ট পেতে দিব না। হানিয়ানের মা তখন বলে, দাঁড়াও, তুমি কি করার চেষ্টা করছো? হানিয়ান ঘুরে দাঁড়ায় আর বলে, তুমি এখনো আমাকে বুঝতে পারোনি। আমার কখনোই অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু আর 5টা মেয়ের মতো স্বাভাবিক জীবন চাই, একটা মা চাই, একটা বাড়ি চাই। হানিয়ানের মা এটা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে অন্যদিকে তাকিয়ে প্রচন্ড কান্না করতে থাকে। এরপর আমাদের সেই অনুষ্ঠানের দিন দেখানো হয়, যেদিন ইনানের সমস্ত স্কলাররা আসবে এক্সাম দিতে। কিচেনে কাজের কোনো শেষ নেই, ধুমধাম করে রান্না বান্না চলছে, আর সবকিছু সামলাচ্ছে রুইন। রুইন নানি তাওয়ের কাছে এসে বলে, আমি প্রথমবার এই ফেস্টিভ্যাল সামলাচ্ছি, একটাও যেন গন্ডগোল না হয়। নানি তাওকে জিজ্ঞাসা করে, তোমাকে যে খবর আনতে বলেছিলাম এনেছো? নানি তাও তখন জানায়, এইসব স্কলারদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড যে স্কলার, তার নাম হচ্ছে ওয়েন সেন। তবে তার ফ্যামিলি অতটা ধনী না, কিন্তু সে ইম্পেরিয়াল এক্সাম দিলে অবশ্যই ফার্স্ট হবে। তবে ফ্যামিলি ধনী না শুনে রুইনের অতটা পছন্দ হয় না। রুইন আসলে ইউশানের জন্য পাত্র খুঁজছিল। রুইন নানি তাওয়ের কাছাকাছি এসে জিজ্ঞাসা করে, আর ইয়াংপিং নামে যার খোঁজ আনতে বলেছিলাম? নানি তাও তখন জানায় সেও চলে এসেছে। এরপর আমাদের অনুষ্ঠানের জায়গা দেখানো হয়, সবাই একসাথে খেতে বসেছে। তবে মেয়েদের আলাদা একটা টেবিল ছিল, যেখানে রুইন, ইউশান, হানিয়ান সহ সবাই বসেছিল, মানে অন্যান্য মেয়েরা আর কি। তবে সবাইকে যখন খাবার সার্ভ করা হয়, সবাই তো তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ 6টা ডিশ খাবার সার্ভ করা হয়েছিল। আর সবাই বলছিল, এখানে 6টা ডিশ কেন? ইনানের একটা নিয়ম ছিল, যেখানে 6টা ডিশ খাবার সার্ভ করলে এমনটা মনে করা হয় যে এখানে অভিশাপ দেওয়া হচ্ছে বা তাদের খারাপ চাওয়া হচ্ছে। আর তারা এসেছে ইম্পেরিয়াল এক্সাম দেওয়ার জন্য। তাদেরকে 6 রকম খাবার সার্ভ করা মানে তাদের অনিষ্ট চাওয়া। এটা নিয়ে তো পুরো একটা শোরগোল পড়ে যায়। হানিয়ানের বাবা কোনোভাবে সবাইকে সামলাচ্ছিল। হানিয়ান তখন সুহংকে ইশারা করে দেয়, আর সুহং কিছু প্লেটে করে পিস ব্লসম ফুল নিয়ে আসে। হানিয়ান সবার টেবিলে টেবিলে সেই পিস ব্লসম ফুলের প্লেটটা রেখে দেয় এবং বলে, সবাইকে শুভেচ্ছা জানাতে এই ফুল সার্ভ করা হলো। সবাই যেন ওদের এই ভুলটাকে মাফ করে দেয় এবং সবকিছু নর্মালি নিয়ে আবারও খেতে শুরু করে। তখন যেসব বৃদ্ধ মিনিস্টাররা দাওয়াতপ্রাপ্ত ছিল, সবাই হানিয়ানের অনেক প্রশংসা করতে থাকে। হানিয়ান কত বড় একটা সমস্যা 1 নিমিষের সমাধান করে দিয়েছে। হানিয়ানের বাবা হানিয়ানের বুদ্ধি দেখে তো অনেক খুশি হয়। সে তখন ইউজিকে তার পাশের চেয়ার থেকে উঠিয়ে দিয়ে হানিয়ানকে সেখানে বসতে বলে। ইউজি তো এটা শুনে অনেক রেগে যায়। সে বলছিল, এটা আমার চেয়ার, এখানে হানিয়ান কেন বসবে? হানিয়ানের বাবা তখন বলে, তুমি অন্যান্য স্কলারদের সাথে গিয়ে বসো, সেখানে গিয়ে তুমি পড়াশোনার ব্যাপারে ডিসকাস করো, তোমারই ভালো হবে। রুইন তখন ইউচিকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। হানিয়ান ওর বাবার পাশে বসে, আর তার পাশেই বসেছিল ইয়ানশি। ইয়ানশি তখন চুপি চুপি হানিয়ানের কানে কানে বলে, খুব ভালো প্ল্যান করেছো, আমি জানি এটা তোমারই আইডিয়া ছিল। এদিকে ইউশানও যখন ইয়ানশি আর হানিয়ানকে কথা বলতে শোনে, ও তো পুরো হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। ইউশান ওর মায়ের কাছে ফিরে এসে বলে, আমি নিশ্চিত হানিয়া নিয়ে ঝামেলা পাকিয়েছে। ইউশানের মা তখন বলে, ওকে তো অন্য কেউ দেখে নেবে, চুপচাপ বসে খাবার খাও। তখনই ইয়াংপিং নামে একটা ছেলে উঠে আসে আর হানিয়ানকে বলে, আরে হানিয়ান, তোমাকে তো আমি চিনতেই পারিনি, তুমি তো একদমই ভদ্র হয়ে গিয়েছো। হানিয়ান এই ছেলেটাকে দেখে পুরো চমকে যায়। হানিয়ান বেশ ভদ্রভাবে উঠে দাঁড়িয়ে বলে, মিস্টার ইয়াংপিং, দুঃখিত আমি আপনাকে চিনতে পারিনি। তবে আপনি তো ইম্পেরিয়াল এক্সামিনেশন দিতে পারবেন না, মেডিকেলেই বাদ পড়ে গিয়েছিলেন, তাহলে আপনি শহরে কি করছেন? হানিয়ানের বাবা জিজ্ঞাসা করে, আপনি কে? ইয়াংপিং তখন বলে, আমি দানঝৌতে হানিয়ানের প্রতিবেশী ছিলাম। হানিয়ান ইয়াংপিংকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু ইয়াংপিং বলে, না না, তুমি আমার কাছে এসো না, দেখা গেল তুমি আমার কাছে আসলে আমার দ্বিতীয় কানটাও কামড়ে কেটে দিলে।
সবাই তো এটা নিয়ে কানাঘুষা শুরু করে দেয়। ইয়াংপিং একে একে বলতে শুরু করে, মিস হানিয়ান যখন দানচৌতে ছিল, সে সবচেয়ে বেশি অভদ্র মেয়ে হিসেবে পরিচিত ছিল। তার তো কোনো শিক্ষা দীক্ষাই ছিল না। সে একবার কামড়ে আমার কান কেটে দিয়েছে। সে প্রতিবেশীদের থেকে জিনিসপত্র চুরি করত। তার তো কোনো শিক্ষা দীক্ষা বা ভদ্রতা ছিলই না। হানিয়ান বুঝতে পারে রুইনি ইয়াংপিংকে নিয়ে এসেছে। হানিয়ানের বাবা দাঁড়িয়ে বলে, মিস্টার ইয়াং, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। হানিয়ান তখন ওর বাবাকে শান্ত করে বলে, বাবা, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না। আর তারপর ইয়াংপিং এর দিকে এগিয়ে আসতে আসতে বলে, আমি আপনার কানে কামড়ে দিয়েছিলাম কারণ আপনি আমার জুতা এবং মোজা নিয়ে গিয়েছিলেন। আমাকে কাঁটার উপর দিয়ে খালি পায়ে হাঁটতে বাধ্য করেছিলেন যতক্ষণ না পর্যন্ত আমার পা কেটে রক্ত বের হয়ে যায়। আর তাই আমি আপনার কানে কামড়ে দিয়েছিলাম। আর দ্বিতীয়ত রইল প্রতিবেশীদের থেকে চুরি করা। আমার গয়নায় তারা নিয়ে গিয়েছিল। আর তখন আমার এমন অবস্থা ছিল না যে কাউকে বিচার দিয়ে আমি সুবিচার পাবো। তাই আমি আমার গয়না উদ্ধার করেছি। আমি দানঝয়েরা গ্রামে বড় হয়েছি। স্বাভাবিকভাবেই আমার কোনো শিক্ষা দীক্ষা ছিল না। কিন্তু 2 মাস আগেই আমি আমার বাবার ছত্রছায়ায় ফিরে এসেছি। আর আমার বাবা এখানে একজন সম্মানিত মানুষ। তাই আমি আমার পাস্ট ভুলে আমার বাবার শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলেছি, নিজের পাস্ট চেঞ্জ করেছি। কিন্তু আপনাকে দেখুন, আপনি এখানে ইম্পেরিয়াল এক্সাম দিতে এসে সুযোগ পাননি, তার উপর একটা মেয়েকে তার পাস্টের কথা তুলে খোঁটা দিচ্ছেন। এটা তো আপনার জন্য লজ্জাজনক। এই বিষয়টা যদি জানাজানি হয়, আমার মনে হয় না কেউ ভবিষ্যতে আপনার সাথে বন্ধুত্ব করার সাহস পাবে। এটা শুনে ইয়াংপিং বলে, তুমি তো দেখছি এখনো আগের মতোই ঠোঁটকাটা আছো। তবে হানিয়ানের বাবা এগিয়ে এসে বলে, মিস্টার ইয়াং, আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে টেবিলে গিয়ে খেতে বসুন। আজকে একটা উৎসবের দিন, শুধু শুধু মানুষের মুড নষ্ট করবেন না। ইয়াংপিং তখন রেগে বলে, এই মেয়ে আপনার ঘরে শান্তি নষ্ট করবে। এটা বলে বের হয়ে যায়। সবাই বলাবলি করতে থাকে ইয়াংপিং কত বেয়াদব। তবে হানিয়ানের সাথে সাথে ইয়ানশিও বুঝতে পেরেছিল এখানে রুইনের হাত রয়েছে। পরবর্তী সিনে দেখা যায় হানিয়ান চাইজিং এর সাথে দেখা করতে আসে। চাইজিং একটা পরিত্যক্ত বাড়িতে থাকছিল। হানিয়ান চাইজিং এর জন্য খাবার নিয়ে এসেছে। আর সে চাইজিংকে ইয়াংপিং এর ঘটনাটা খুলে বলে। চাইজিংও তো ইয়াংপিং এর বিষয়ে সবকিছুই জানতো। চাইজিং তখন বলে, তুমি একবার হুকুম করো, আমি ইয়াংপিংকে মেরে ফেলছি। হানিয়ান বলে, আমার মনে হচ্ছে ইয়াংপিং এর থেকে আমার বিপদ রয়েছে। ওকে রুইন অন্যভাবে ব্যবহার করতে পারে। তবে তুমি ওকে মেরো না, শুধুমাত্র কিডন্যাপ করে রেখো। কারণ ইয়াংপিং এর বৃদ্ধ বাবা মা রয়েছে গ্রামে। ও তো ইম্পেরিয়াল এক্সাম দেওয়ার সুযোগ পায়নি, কিন্তু কিছু না কিছু করে তো বাবা মাকে দেখাশোনা করতে পারবে। তবে শহর থেকে যদি ইয়াংপিং এর মৃতদেহ যায়, তাহলে বুঝতেই পারছো ইয়াংপিং এর বাবা মায়ের কি অবস্থা হবে। আমি চাই না তারা বৃদ্ধ বয়সে সাফার করুক। এরপর আমরা ইউচি আর ইউশানকে দেখতে পাই। ইউচির তো আগামীকালই পরীক্ষা। তবে 2 ভাই বোন বসে গল্প করছিল। তখনই রুইন এসে ইউচিকে বকাবকি করতে থাকে পড়াশোনা না করার জন্য। ইউচি তখন বলে, আগামীকালই পরীক্ষা, এখন আমি পড়েই বা কি করব। ইউশান বুদ্ধি বের করে প্রশ্ন চুরি করার। ওর বাবার লাইব্রেরিতেই তো প্রশ্ন থাকে। তবে রুইন এক কাঠি উপরে, সে আগে থেকেই প্রশ্ন দেখে এসেছিল এবং ইউচিকে বলে দেয় কোন প্রশ্নটা এসেছে। কিন্তু ইউচি এতটাই মাথা মোটা, প্রশ্ন জানার পরও সেই প্রশ্নের উত্তর বের করতে পারছিল না। তখন ইউশান একটা বুদ্ধি বের করে। সে চিন্তা করে সে ওয়েনশেনের কাছ থেকে এই উত্তর লিখে নিয়ে আসবে। কারণ যে সকল স্কলাররা পরীক্ষা দিতে এসেছে তাদের মধ্যে ওয়েনশেন সবচেয়ে বেশি ট্যালেন্টেড। আর যেই ভাবা সেই কাজ। ইউশান কিছু খাবার নিয়ে চলে যায় ওয়েনশেনের কাছে। মাঝরাতে ইউশানকে দেখে ওয়েনশেন তো অপ্রস্তুত হয়ে যায়। ইউশান তখন জানায় সে ইউচির হয়ে ওয়েনশেনের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর নিতে এসেছে। ওয়েনশেন কি তাকে সাহায্য করবে কিনা। ওয়েনশেন বেশ শান্তশিষ্ট ভদ্রলোক ছিল। সে তখন ওই প্রশ্নের উত্তর ইউশানকে লিখে দিয়ে দেয়। ইউশান তো প্রশ্নের উত্তর পেয়ে মহা খুশি হয়ে যায় আর গিয়ে সেটা ইউচিকে দিয়ে দেয়। পরদিন সকালে পরীক্ষার দৃশ্য দেখানো হয়। ইউচিকে উত্তর লিখে দেওয়ার পরেও ও সবকিছু মুখস্থ না করে হাতে করে লিখে নিয়ে এসেছে। মোট কথা নকল করছে। এদিকে ওয়েনশেন যখন দেখতে পায় গতকাল রাতের প্রশ্নই এসেছে, তখন সে এক্সামিনারকে বলে যে সে আজকে পরীক্ষা দিতে চায় না। এক্সামিনার যখন জিজ্ঞাসা করে কেন দিতে চায় না, ওয়েনশেন তখন বলে, গতকাল রাতেই আমি এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়েছি। এখন যদি আমি এটার উপর পরীক্ষা দিই তাহলে অন্যান্য পরীক্ষার্থীদের সাথে অন্যায় করা হবে। আর তাই আমি এই বছর পরীক্ষা দিতে চাচ্ছি না। এক্সামিনারের থেকে বিদায় নিয়ে ওয়েনশেন সেখান থেকে চলে আসে। তবে ইউচি দেখে দেখে লিখে দিয়ে আসে। তারপরে যেটা হওয়ার, ইউচির পরীক্ষাপত্র নিয়ে তো সবাই অনেক প্রশংসা করতে থাকে। মানে প্রথমত যে এক্সামিনার গুলো ছিল তারা ইউচির খাতা দেখার পর হানিয়ানের বাবাকে বলে, আপনার ছেলে আসলেই ট্যালেন্টেড। আপনি সবসময় সাধারণভাবে বলেন যে আপনার ছেলে কিচ্ছু পারে না। এখন বুঝতে পারছি এটা সম্পূর্ণই আপনার বিনয়। তবে হানিয়ানের বাবা যখন জানতে পারে যে ইউচি দারুণ লিখেছে,
তখন তো সে টেনশনে পড়ে যায় আর বাড়ি এসে ইউচিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ইউচিকে জিজ্ঞাসাবাদ করলেও ও তো কখনোই স্বীকার করবে না। ও জানায় ও নিজে থেকে এটা লিখেছে, ও নিজে মুখস্থ করেছে। তবে হানিয়ানের বাবা তো নিজের ছেলেকে ভালোভাবেই চিনত। সে তখন বলে, যেহেতু নিজে থেকে লিখেছো তাহলে অবশ্যই তোমার মনে আছে, আমাকে কয়েক লাইন শোনাও। ব্যাস, ইউচি তো পড়ে যায় বিপদে, সাথে সাথে ধরাও পড়ে যায়। রুইন তখন হাঁটু গেড়ে বসে ক্ষমা চায় এবং ওরা তিনজনেই স্বীকার করে যে ইউচিকে প্রশ্ন এনে দেওয়া হয়েছিল এবং ওয়েনশনের কাছ থেকে উত্তর নিয়ে ইউচি সেটা মুখস্থ করে তারপর লিখেছে। মানে এখানেও পুরোপুরি সত্যি স্বীকার করে না। তবে হানিয়ানের বাবা অনেক টেনশনে পড়ে যায়। এই বিষয়টা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো ইউচির সাথে সাথে তার চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। সে রুইনকে রাগারাগি করে সেখান থেকে বের হয়ে যায়, কারণ সবকিছু তো রুইনের জন্যই হয়েছিল। তবে এত কিছুর পরেও ইউচি দমে যায়নি। সে বারে গিয়ে অন্যান্য স্কলারদের সাথে বসে ড্রিঙ্ক করতে থাকে। একজন স্কলার ইউচির লেখা 2 লাইনই বলে, মানে যেটা সে এক্সামে লিখেছে, কিন্তু ইউচি সেটা চিনতেও পারে না। ও তো নকল করে লিখে এসেছিল, ঠিকভাবে পড়েও নি। ওই স্কলাররা তখন অবাক হয়ে বলে, এটা তো আপনারই লেখা, আপনি কিভাবে এটা না চিনে থাকতে পারেন? ইউচি তখন বলে, এমন কত শত লেখা আমি চিনি, এখন ড্রিঙ্ক করার মধ্যে আমার মাথায় এগুলো নেই, আমি ড্রিঙ্ক করা নিয়েই ব্যস্ত আছি। তবে এই রেস্টুরেন্টেই বসেছিল হানিয়ান। ও বসে বসে চা খাচ্ছিল। খুব সম্ভবত হানিয়ান চাইজিং এর সাথে দেখা করতে এসেছিল। তবে চাইজিং এখানে আসে না। অন্যদিকে ইয়ানশিও এই রেস্টুরেন্টে উপস্থিত ছিল। খুব সম্ভবত এই কারণেই চাইজিং আসতে পারে না। তাই হানিয়ান সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। কিন্তু হানিয়ান সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় ইউচির চোখে পড়ে যায়। ইউচি তখন হানিয়ানকে অনেক বুলি করতে থাকে। সেখানে 2জন বেয়াদব স্কলার হাজির হয়ে যায়। তারাও হানিয়ানকে বুলি করছিল। তারা বলছিল তারা হানিয়ানকে বিয়ে করতে চায়। ইউচি তখন বলে, আমি ওর ভাই, আর আমি তোমার সাথে ওর বিয়ে ঠিক করছি। যাও যাও, এখনই এই রেস্টুরেন্টের কোনো একটা রুমে তোমরা বাসর সেরে এসো। মানে বুঝতেই পারছেন হানিয়ানকে কেমন ধরনের বুলি করা হচ্ছিল। ইয়ানশি তার একজন গার্ড ইয়ানকে পাঠিয়ে দেয় হানিয়ানকে বাঁচানোর জন্য। ওই স্কলার যখন হানিয়ানের সাথে অসভ্যতা শুরু করে তখনই সেখানে ইয়ান চলে আসে আর জানায় হানিয়ান এখানে ইয়ানশির সাথে দেখা করতে এসেছিল আর ইয়ানশি তাকে ডেকে পাঠিয়েছে এবং সেই সময়ের মতো হানিয়ান তো বেঁচে যায়। তবে ইউচি যখন হানিয়ানের সাথে বেয়াদবি করছিল সেই সময় চাইজিং দূর থেকে এটা দেখছিল আর ও তো পুরো রাগে ফুঁসছে এবং আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। তবে সঠিক সময়ে ইয়ান চলে আসায় চাইজিং আর আক্রমণ করে না, সেখান থেকে চলে যায়। আর এই বিষয়টাও ইয়ানশি খেয়াল করে। এরপর ইয়ানশি আর হানিয়ান যখন বসে কথা বলছিল ইয়ানশি ডিরেক্ট হানিয়ানকে বলে, তোমার বন্ধুটা কে যে তোমাকে প্রোটেক্ট করে? আমি কিন্তু আজকে একজনকে দেখেছি। তবে হানিয়ান পুরো বিষয়টা অস্বীকার করে। উল্টে সে ইয়ানশিকে ধন্যবাদ দেয় তাকে বাঁচানোর জন্য আর তারপর ফিরে যাচ্ছিল। কিন্তু ইয়ানশি হানিয়ানের গলায় ছুরি ধরে বলে, তাকে বলো বের হয়ে আসতে, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। হানিয়ান খুব শান্তভাবে দাঁড়িয়েছিল, কিন্তু ঠিক সেই সময় চাইজিং ইয়ানশির উপর আক্রমণ করে দেয়। ও আসলে বুঝতে পারেনি ইয়ানশি ওকে বের করার জন্য এমনটা করছিল। যা হোক, সেখানে চাইজিং আর ইয়ানশির তো একটা ফাইট শুরু হয়ে যায় এবং এবার ইয়ানশি চাইজিংকে হারিয়ে দেয়। চাইজিং এর গলায় তলোয়ার ধরে। ঠিক তখনই হানিয়ান ইয়ানশির গলায় ছুরি ধরে বলে, ওকে ছেড়ে দাও। তাই বাধ্য হয়ে ইয়ানশি চাইজিংকে ছেড়ে দেয়। চাইজিং দ্রুত সেখান থেকে চলে যায়। ইয়ানশি হানিয়ানকে বলে, আপনি এটা ঠিক করলেন না। হানিয়ান তখন বলে, ও কখনো কারো ক্ষতি করেনি, তাই ওর খোঁজ খবর জেনে আপনার কোনো কাজে লাগবে না, ওর থেকে দূরেই থাকুন। এটা বলে হানিয়ান সেখান থেকে চলে যায়। রাতের বেলা হানিয়ান চাইজিং এর ক্ষততে ওষুধ লাগিয়ে দিতে দিতে বলে, তুমি এত বোকা কেন? ইয়ানশি কখনোই আমার ক্ষতি করতো না, ও তো তোমাকে বের করে আনার জন্য এমনটা করছিল। চাইজিং তখন বলে, আমি এত কিছু বুঝি না, কেউ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমার মাথা ঠিক থাকে না। হানিয়ান বলে, এরপর থেকে হুটহাট কিছু করবে না। এদিকে আমরা সেই স্কলারকে দেখি যে হানিয়ানকে বুলি করেছিল। ইয়ান সেই স্কলারকে পুকুরের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয় হানিয়ানকে বুলি করার শাস্তি হিসেবে। আর তারপর ইয়ানশিকে এসে বলে, ওকে আমি শাস্তি দিয়ে এসেছি, এখন আমার কি পুরস্কার পাওয়া উচিত? ইয়ানশি তখন ইয়ানকে একটা ক্যান্ডি কিনে দেয়, এটা ছিল তার পুরস্কার। বুঝতেই পারছেন ইয়ানশি হানিয়ানকে মনে মনে পছন্দ করত আর তাই হানিয়ানকে বুলি করার জন্য ওই স্কলারকেও শাস্তি দিয়েছে। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। হানিয়ানের বাবা যখন প্যালেসে যায় সে দেখতে পায় ইউচির পেপার নিয়ে পুরো কানাঘুষা হচ্ছে, কারণ ইউচির পেপার রাজা চেয়ে পাঠিয়েছে। ইউচি এবার এক্সামে প্রথম হয়েছে, তাই স্বাভাবিকভাবেই তার লেখা রাজা পড়তে চায়। এটা শুনে তো হানিয়ানের বাবা অনেকটা টেনশনে পড়ে যায়। অন্যদিকে ইউচি খুশি মনে কিচেনে আসে ওর মাকে এই খবরটা দেওয়ার জন্য যে রাজা ওর পরীক্ষার পেপার পড়ছে।
হয়তো ওই প্রথম হবে। কিন্তু এসে দেখতে পায় হানিয়ান এই বিষয়গুলো সামলাচ্ছে। ইউচি তখন অনেক গর্ব নিয়ে হানিয়ানের কাছে এসে বলে, ভালো সময় কাটিয়ে নাও, কিছুদিনের মধ্যেই আমি এই প্যালেসের মাস্টার হব। আর আমি যখন এই প্যালেসের মাস্টার হব, তোমাকে আর তোমার মাকে প্যালেস থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিব। হানিয়ানের বিষয়টা অনেক গায়ে লেগে যায়। ও তখন চুপচাপ বলে, এখনো পরীক্ষার রেজাল্ট বের হয়নি, আপনি নিজের কাজে ফোকাস দিন। এরই মধ্যে রুইনও সেখানে চলে আসে। ইউচি খুশি হয়ে রুইনকে বলতে যাচ্ছিল রাজা তার পেপার চেয়ে পাঠিয়েছে, কিন্তু তখনই ইউশান দৌড়ে এসে বলে, খারাপ খবর, প্যালেস থেকে সমস্ত মন্ত্রী মিনিস্টাররা এসেছে আমাদের বাড়িতে, আর ইউচিকে ডেকে পাঠানো হয়েছে। এরপরেই দেখা যায় ইউচির বিচার বসেছে, কারণ ইউচি যে লেখাটা লিখেছে সেটা 20 বছর আগে একজন স্কলার লিখেছিল, যে 20 বছর আগে ওই সময়কার পরীক্ষায় প্রথম হয়েছিল। তাহলে 20 বছর আগের লেখার সাথে ইউচির লেখা কিভাবে ম্যাচ করতে পারে? ইউচি নিশ্চয়ই কপি করেছে। আর যেহেতু ও কপি করেছে, তার মানে ও আগে থেকেই জানতো কি প্রশ্ন আসতে চলেছে। মন্ত্রীরা ইউচিকে চেপে ধরে, তবে ইউচি তো কোনোভাবেই স্বীকার করবে না যে সে প্রশ্ন পেয়েছে। ইউশান তখন এগিয়ে এসে জানায় ইউচি এমনি পড়াশোনা করেছে, আর যে লেখাটা ইউচি লিখেছে সেটা সে ওয়েনশিনকে দিয়ে আগের রাতে লিখে নিয়েছিল। তাই যদি কাউকে ধরতেই হয় তাহলে ওয়েনশিনকে ধরা হোক। এবার মন্ত্রীরা ওয়েনশিনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। ওয়েনশিন তখন জানায়, পরীক্ষার আগের দিন রাতে মিস ইউশান আমার কাছে এই প্রশ্নটা নিয়ে এসেছিল এবং আমি নিজের মতো কিছু একটা লিখে দিয়েছিলাম। তবে পরদিন পরীক্ষায় প্রশ্ন কমন পড়ায় আমি পরীক্ষায় অংশগ্রহণই করিনি। এই ব্যাপারে এক্সামিনার আমার হয়ে সাক্ষী দিতে পারে। তখন এক্সামিনার জানায় যে ওয়েনশন পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ওয়েনশন লেখাটা দেখতে চায়, আর ওকে ওই পেপারটাও দেওয়া হয়। ওয়েনশন যখন পেপারটা পড়ে ও বলে যে আমি তো এটা লিখিনি, আমি যেটা লিখেছি সেটার একটা কপি আমার কাছেও আছে। ওয়েনশন নিজের ব্যাগ থেকে ওর লেখার একটা কপি বের করে দেয় এবং দেখা যায় দুইটা সম্পূর্ণই আলাদা। মানে আবার ঘুরে ফিরে সে ইউচি ফেসে যায়। ওর বাবা যেহেতু লাইব্রেরিয়ান, ওর বাবার কাছ থেকে প্রশ্ন নিয়েছে এবং লাইব্রেরির 20 বছর পুরনো কোনো ফাইল থেকে ওই লেখা সংগ্রহ করেছে। পুরো দোষটা তো ইউচির উপর চলে যায়। হানিয়ানের বাবা তো পুরো কানাকাটি করতে লেগে যায়। সে জানায় সে এগুলোর কিছুই জানতো না, কারণ এখন তো ওদের পুরো পরিবার ধরে মৃত্যুদণ্ড সাজা শোনানো হতে পারে। সে মন্ত্রীদের কাছে রিকোয়েস্ট করতে থাকে সে এত বছর সৎভাবে নিজের দায়িত্ব পালন করেছে, এমনকি এবার তার ছেলে যে প্রশ্ন নিয়ে গিয়েছিল এই বিষয়টা সে জানতো না, তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, আর তার ছেলেকেও যেন কম শাস্তি দেওয়া হয়। ইউচি বারবার ওর বাবার হাত টেনে বলছিল, বাবা আমাকে বাঁচাও, কিন্তু হানিয়ানের বাবা ইউচির দিকে ফিরেও তাকায় না। এরপরে আর কি, ইউচিকে শাস্তি শোনানো হয়। ও আর কোনোদিন ইম্পেরিয়াল এক্সামে বসতে পারবে না এবং 3 দিন ধরে ওকে প্যালেসের সামনে টানিয়ে রেখে বেত্রাঘাত করা হবে, যাতে করে ইউচিকে দেখে পরীক্ষায় কেউ আর কোনোদিন অসৎ উপায় অবলম্বন করার সাহস না পায়। গার্ডরা ইউচিকে টেনে সেখান থেকে নিয়ে যায়, তবে রুইন রাগী চোখে হানিয়ানের দিকে তাকিয়ে থাকে। মানে যত দোষ নন্দ ঘোষ টাইপ একটা অবস্থা, যা কিছুই হোক দোষ হানিয়ানের। এরপর 3 দিন ধরে ইউচিকে কোর্টের সামনে টানিয়ে রাখা হয় এবং 3 দিন শেষ হতে যখন বিকেল বেলা, তখন ইউচির পরিবার এসে ইউচিকে সেখান থেকে নিয়ে যায়। রুইন তো ইউচির অবস্থা দেখে অনেক কান্নাকাটি করছিল। যা হোক, ইউচিকে তো বাড়ি এনে ডাক্তার দেখানো হয়। ওর প্রচন্ড জ্বর ছিল। রুইন এবং হানিয়ানের বাবা সেখানে দাঁড়িয়েছিল। ইউচির যখন প্রথম জ্ঞান ফেরে, ও জিজ্ঞাসা করে ইউশান কোথায়। রুইন তখন জানায় তোমার বাবা ওকে হলের সামনে হাঁটু গেড়ে বসে থাকা শাস্তি দিয়েছে, সে এখনো সেখানে নীল ডাউন হয়ে দাঁড়িয়ে আছে, তবে সে সুস্থ আছে, তুমি তার কথা চিন্তা করো না। ইউচি তখন হানিয়ানের বাবাকে বলে, বাবা আমাকে সাহায্য করো, আমাকে যখন ঝুলিয়ে রাখা হয়েছিল তখন আমি অনেক ভেবে চিন্তে দেখেছি এই সব কিছু হানিয়ান করেছে। সেদিন রাতে হানিয়ানি আমার ঘরে এসেছিল আর ওই ওয়েনশনের লেখাটা চেঞ্জ করে দিয়েছে। তখনই হানিয়ান ভিতরে আসতে আসতে বলে, শুধু শুধু আমার উপর দোষ দিয়ে লাভ কি, তুমি ভুল করেছো এবং শাস্তি পেয়েছো, তারপরেও আমার উপর ব্লেম দিচ্ছ। ইউচি তখন বলে, তোমার সাহস কি করে হলো এখানে আসার? হানিয়ান বলে, আমি কোনো ভুল করিনি, তাহলে আমি এখানে কেন আসবো না? হানিয়ানের বাবা জিজ্ঞাসা করে, সেদিন রাতে সত্যি কি তুমি ইউচির মেনশনে গিয়েছিলে? হানিয়ান জানায় ইউচি যেহেতু রাত জেগে পড়ছিল, সে ইউচির জন্য খাবার তৈরি করে নিয়ে গিয়েছিল, কিন্তু ইউচি তাকে তার রুমেই ঢুকতে দেয়নি। আর যেখানে হানিয়ান ইউচির রুমেই ঢোকেনি, সে কিভাবে ওই লেখা পরিবর্তন করবে? তার কি ম্যাজিক্যাল পাওয়ার আছে? ইউচি তখন চিৎকার করে বলতে থাকে, বাবা ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যা বলছে। যেদিন আমার পরীক্ষার রেজাল্ট বের হলো সেদিন আমি অনেক খুশি ছিলাম এবং বারে ড্রিঙ্ক করছিলাম, সেখানেও ও উপস্থিত ছিল। ও নিশ্চয়ই অনেক আগে থেকে সব প্ল্যান করে রেখেছে। হানিয়ান তখন বলে, বাবা ইয়ানশি আমাকে সেখানে ডেকেছিল, ইয়ানশিকে এই ব্যাপারে তুমি জিজ্ঞাসা করতে পারো, এমনকি বারের মালিককেও জিজ্ঞাসা করতে পারো,
আমি সেখানে ইয়ানশির সাথেই দেখা করতে গিয়েছিলাম, আর ফিরে আসার সময় ইউচিকে দেখতে পেয়েছি। তবে ইউচি যেহেতু এই কথা তুললই, তাহলে আমি তোমাকে একটা বিষয় জানাতে চাই। সেদিন ইউচি ড্রিঙ্ক করে আমাকে অনেক বুলি করেছে। এমনকি সে মিস্টার ইউ নামে একজন স্কলারের সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা দিয়েছে। সবার সামনে সেদিনই ওই লোকের সাথে বেড শেয়ার করার কথাও বলেছে। সবাই এটা নিয়ে অনেক হাসাহাসি করেছে। আমি ভেবেছিলাম আমি এই বিষয়ে তোমাকে বলবো না, কিন্তু ও যেহেতু এই কথাটা তুললো, তাই আমি বলতে বাধ্য হলাম। এটা শুনেই তো হানিয়ানের বাবা অনেকটা রেগে যায়। সে ইউজিকে ঝাড়ি মেরে বলছিল, তুমি এমন একটা কাজ কিভাবে করলে? তুমি তো আমার পরিবারের মান সম্মান পুরো ডুবিয়ে দিয়েছো। কিন্তু ইউচি বলতে থাকে হানিয়ান কথা ঘোরাচ্ছে, ও সত্যটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। হানিয়ান তখন চিৎকার করে বলে, তুমি নিজে পরীক্ষায় নকল করেছো, বাবা লাইব্রেরি থেকে প্রশ্ন চুরি করেছো। আমি তো তোমাকে এই বুদ্ধি দেইনি, তাই না? নিজে যেহেতু অন্যায় করেছো, পরিবারের মান সম্মান নষ্ট করেছো, তাহলে নিজে এখন আফসোস না করে অন্যের উপর দোষ দেওয়ার চেষ্টা করছো। ইউচি তখন রেগে হানিয়ানের গলা টিপে ধরে। ইউচির বাবা ইউচিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইউচি তখন ন্যাকামি করে কান্না করে বলতে থাকে, বাবা আমি তোমার একমাত্র ছেলে, তুমি কেন সবসময় ওকে প্রোটেক্ট করো? ওর জন্য আমার আজ এই অবস্থা। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? হানিয়ানের বাবা তখন রেগে বলতে থাকে, তোমার মতো একটা পশু কিভাবে আমি জন্ম দিলাম? রুইনকে ঝাড়ি মেরে বলে, আমার ভুল হয়েছে তোমাকে বিয়ে করে এই পরিবারে আনা, আর এমন একটা পশুর জন্ম দেয়া। আমার জন্য কবর খোঁড়ো, আমি জীবিত সেই কবরে ঢুকে যাই। এখন সবাই সন্দেহ করছে আমি আমার ছেলেকে প্রশ্ন দিয়েছি। আমার আর মুখ দেখানোর কোনো জায়গা থাকলো না। বলতে বলতে হানিয়ানের বাবা সেখান থেকে বের হয়ে যায়। তবে রুইন আর হানিয়ান একে অপরের দিকে এমন ভাবে তাকায় যেন দুইজনই জানতো যে কি ঘটেছে। এরপর হানিয়ান নিজের ঘরে ফিরে আসে, আর আয়নাতে দেখছিল ওর গলাতে দাগ হয়ে গিয়েছে। চাইজিং তখন বলে, তুমি নিজের সাথে অনেক অন্যায় করো। হানিয়ান বলে, আমার ইউচির উপর কোনো রাগ ছিল না, আর আমি ওর জীবনের এমন ক্ষতিও করতে চাইনি। কিন্তু যেদিন রেজাল্ট বের হলো, সেদিন ও কি জানে আমার কাছে এসে কি বলেছিল জানো? ও যখন এই প্যালেসের মাস্টার হবে, ও প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে আমাকে আর আমার মাকে এই প্যালেস থেকে বের করে দিবে। আর তাই আমি বাধ্য হলাম ওর এই ক্ষতি করতে। তার মানে এই সবকিছু আসলেও হানিয়ানি ঘটিয়েছিল। তবে হানিয়ানের মনে সহানুভূতি থাকলেও সহানুভূতি ছিল না রুইনের মনে। রুইন চলে গিয়েছিল ইয়াংপিং নামে ওই ছেলেটার সাথে দেখা করতে। ইয়াংপিং রুইনকে বলে, আপনাকে যে আমি সাহায্য করব, তার পরিবর্তে আমি কি পাবো? রুইন তখন বলে, তুমি হানিয়ানকে ঘৃণা করো। হানিয়ান তোমার কানে কামড় দিয়ে এমন ক্ষত তৈরি করে দিয়েছে, যে কারণে তুমি ইম্পেরিয়াল এক্সাম দিতে পারছো না। তাহলে কি তুমি চাও না প্রতিশোধ নিতে? ইয়াংপিং তখন বলে, আমি তো প্রতিশোধ নিতে চাই। তবে সে রুইনের থেকে টাকা দাবি করে, আর রুইন এক বাক্যে ইয়াংপিংকে টাকা দিতে রাজি হয়ে যায়। ইয়াংপিং দানঝৌ থেকে হানিয়ানের পালিত বাবা মায়ের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে এসেছিল, যে রিপোর্ট অনুযায়ী তাদের মৃত্যু হয়েছিল কারো চুলের কাটার আঘাতে। আর সেই চুলের কাটার আঘাতটা এমন ছিল, বোঝাই যাচ্ছিল কোনো মেয়ে করেছে। ডাকাতরা তো তলোয়ার দিয়ে মারবে, তাদের মৃতদেহ দেখে এমনটা বোঝা যাচ্ছিল না যে ডাকাতরা তাদের মেরেছে। পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট এগুলো লেখা ছিল, আর সেই রিপোর্টটা ইয়াংপিং দানঝৌ থেকে নিয়ে এসেছে। রুইন তখন বলে, এটা তুমি আমার কাছে দিয়ে দাও। পরদিন ওদের প্যালেসে একটা অনুষ্ঠান মতো ছিল, খুব সম্ভবত হানিয়ানের দাদার মৃত্যুবার্ষিকী, এবং সেদিন হানিয়ানের দাদার উদ্দেশ্যে ওর বাবা সম্মান জানাবে। আর সেখানেই রুইন ইয়াংপিংকে যেতে বলে, এবং ইয়াংপিং সেখানে গিয়ে হানিয়ানকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করবে। এরপরে দেখা যায় ইয়ানশি হানিয়ানের কাছে এসেছে। হানিয়ান ইয়ানশিকে দেখে বলে, আপনি কি ভুল করে দিকে চলে এসেছেন, নাকি আমার প্যালেস সার্চ করবেন? যদি প্যালেস সার্চ করতে চান তাহলে সার্চ ওয়ারেন্ট দেখান। ইয়ান তখন পাশ থেকে বলে, মিস হানিয়ান রাগ করবেন না, আমরা তো ইউজির জন্য ওষুধ নিয়ে এসেছি। হানিয়ান তখন বলে, তাহলে আপনি ভুল রাস্তায় এসেছেন, আপনার ওদের প্যালেসে যেতে হতো। এটা বলে হানিয়ান চলে যাচ্ছিল। ইয়ানশি তখন বলে, রুইন একটা রেস্টুরেন্টে কানকাটা একটা ছেলের সাথে দেখা করেছে। হানিয়ান তখন ঘুরে বলে, সে কার সাথে দেখা করছে এই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ইয়ানশি তখন বলে, দুঃখিত, আমি ভেবেছিলাম এই কথাটা আপনার কাজে লাগবে। আর আমার ধারণা আপনি অবশ্যই জানেন যে সে কার সাথে দেখা করেছে এবং কেন দেখা করতে পারে। এটা বলে ইয়ানশি চলে যাচ্ছিল। হানিয়ান তখন ইয়ানশিকে ডেকে বলে, যদিও আমি জানি সে কার সাথে দেখা করেছে, তবে আমি এটা জানি না যে তারা কি প্ল্যান করেছে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? ইয়ানশি তখন আবার খোঁচা মেরে বলে, সব রেস্টুরেন্টে তো আর আমার স্পাই নেই যে আমি জানতে পারবো। আপনি রুইনের মনে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সে এত সহজে আপনাকে ছাড়বে না। এটা বলে ইয়ানশি সেখান থেকে চলে যায়। রাতের বেলায় দেখা যায় হানিয়ান আর চাইজিং একসাথে বসেছিল। হানিয়ান চাইজিংকে বলে, সময় হয়ে গিয়েছে, তার মানে ইয়াংপিংকে এখন কিডন্যাপ করতে হবে। আর সত্যি সত্যি চাইজিং চলে যায় ইয়াংপিং এর ঘরে এবং ইয়াংপিংকে কিডন্যাপ করে নিয়ে আসে।
এরপর আমাদের পরদিন সকালের অনুষ্ঠান দেখানো হয়। সেখানে প্রচুর লোক জড়ো হয়েছিল এবং যারা মারা গিয়েছে ওদের পূর্বপুরুষরা সকলের উদ্দেশ্যে ভালো ভালো খাবার দাবার প্রেজেন্ট করা হচ্ছিল। বাড়ির সমস্ত মেয়েরা সেসব খাবার দাবার নিয়ে আসছিল এবং পরবর্তীতে সম্মান প্রদর্শনের জন্য মেমোরিয়াল স্থাপন করা হবে। এদিকে আমরা ইয়াংপিংকে দেখতে পাই। চাইচিং তার ঘরে ওকে কিডন্যাপ করে রেখেছিল, কিন্তু ইয়াংপিং নিজের বাঁধন খুলে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। চাইজিং বিষয়টা বুঝতে পারে এবং ইয়াংপিংকে ফলো করতে শুরু করে। সিন আবার চলে আসে অনুষ্ঠানের জায়গায়। সবাই তাদের পূর্বপুরুষদের স্মরণ করে মোমবাতি জ্বালায়। তখন রুইন দুইটা মেমোরিয়াল নিয়ে এসে হানিয়ানের বাবাকে বলে, এটা আপনার বন্ধু আর তার ওয়াইফের মেমোরিয়াল। তারা আপনার মেয়েকে অনেক আদর যত্নে মানুষ করেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের জন্য আমরা কোনো মেমোরিয়াল স্থাপন করিনি। এটা তো অকৃতজ্ঞতার পরিচয়। হানিয়ানের বাবা এটা দেখে খুশি হয়ে যায়। সে বলে, ভালোই করেছো এটা এনেছো, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। তবে এটা প্রতিস্থাপন করতে বলে হানিয়ানকে দিয়ে, যেহেতু তারা হানিয়ানকে লালন পালন করেছে। হানিয়ান তাদের মেয়ের মতো। হানিয়ান বুঝতে পারছিল না কি ঘটতে চলেছে। ওই মেমোরিয়াল দুটো হাতে নেয়। ঠিক তখনই লাং নামে সেই মেয়েট হাজির হয়। সে চিৎকার করে বলে, ভান করা বন্ধ করো। তুমি তাদেরকে মেরে এসে এখন আবার তাদের মেমোরিয়াল প্রতিস্থাপন করছো। সবাই তো এই কথা শুনে অবাক হয়ে যায়। লাং সবার সামনে চিৎকার করে বলে, হানিয়ানি তার পালিত বাবা মাকে মেরে ফেলেছে। কারণ দানছুয়ের যে এলাকায় হানিয়ানরা থাকতো সে এলাকায় গত 10 বছরেও কোনো ডাকাতের হামলা হয়নি। আর ওই দম্পতি ছিল খুবই গরিব। তার বাড়িতে এমন কি ছিল যে তাদের বাড়িতে 10 বছর পর ডাকাতের হামলা হবে আর তাদেরকেই মেরে ফেলবে? তাদের আশেপাশে কারো তো কোনো ক্ষতি হয়নি। লাং এতদিন দানঝুতে ছিল, আরো সমস্ত খোঁজ খবর নিয়ে এসেছিল। ও সবার সামনে বলে দেয় হানিয়ানের পালিত বাবা মা ওর উপর কতটা টর্চার করেছে, কতটা কষ্ট দিয়ে ওকে মানুষ করেছে। হানিয়ানের বাবা তো এগুলো শুনে আকাশ থেকে পড়ে। সে হানিয়ানকে জিজ্ঞাসা করে, এগুলো কি সত্যি? হানিয়ান তো সবসময় সত্যটা স্বীকার করে নিত, আর এবারও ও সত্যটা স্বীকার করে নেয়। ও জানায় এগুলো সত্যি। ওর পালিত বাবা মা ওকে অনেক কষ্ট দিত, কারণ ওর পালিত বাবা অনেকবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কখনো ইম্পেরিয়াল এক্সামে টিকতে পারেনি। আর তাই সে নিজের বন্ধু মানে হানিয়ানের বাবাকে হিংসা করত, আর সেই হিংসার প্রভাবে হানিয়ানের উপর অত্যাচার করত। এগুলো শুনে হানিয়ানের বাবার অনেক খারাপ লাগে। তবে হানিয়ান জানায় লাং তার উপর অপবাদ দিচ্ছে, সে তার পালিত বাবা মাকে হত্যা করেনি। লাং তখন সেই পোস্টমর্টম রিপোর্ট দেখায়, যেটা ইয়াংপিং এর কাছ থেকে রুইন এনেছিল। বুঝতেই পারছেন প্ল্যানটা কোথা থেকে কোথায় এসেছে। সেখানে তো সমস্ত মন্ত্রীরা উপস্থিত ছিল, এমনকি প্রধান জজও উপস্থিত ছিল। প্রধান জজ তখন এগিয়ে এসে ওই পোস্টমর্টম রিপোর্ট দেখতে চায় এবং দেখতে পায় তাতে স্পষ্ট লেখা রয়েছে যে ওই দুইজনকে কোনো মেয়েই মেরেছে, এবং চুলের কাটার মতো সূক্ষ্ম কোনো জিনিস দিয়ে। ব্যাস, সন্দেহ পুরোপুরি হানিয়ানের উপরে যায়। ইয়ানশি সেখানেই উপস্থিত ছিল, কিন্তু ও কিছু করতে পারে না, কারণ সেখানে যেহেতু প্রধান জজ উপস্থিত, আর সে নিজে থেকে এই কেসটা নিজের হাতে তুলে নেয়। হানিয়ানকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আর জেলে একজন আসে হানিয়ানের উপর টর্চার করার জন্য। সে বলছিল, মিস হানিয়ান, আপনার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে টর্চার করলে। তার থেকে বরং আপনি আগে থেকেই স্বীকার করে নিন আপনার পালিত বাবা মাকে আপনি মেরেছেন কিনা। তবে হানিয়ানের কোনো ভ্রুক্ষেপ হয় না। লোকটি তখন চাবুক দিয়ে হানিয়ানের মুখে একটা বাড়ি মারে। তবে তখনই সেখানে ইয়ান চলে আসে, আর ইয়ান ওই লোকটাকে কিছু ঘুষ দিয়ে কয়েক ঘন্টার জন্য হানিয়ানকে টর্চার করতে নিষেধ করে। মানে হানিয়ানের জিজ্ঞাসাবাদ যেন কয়েক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। ওই লোকটি তখন বলে, কয়েক ঘন্টার জন্যই কিন্তু দেরি করব, পরবর্তীতে যা কিছু হবে তা কিন্তু আমার হাতে নেই। হানিয়ান দেখতে পায় দূরে দরজার সামনে ইয়ানশি দাঁড়িয়ে আছে। ইয়ান আর ইয়ানশি যখন সেখান থেকে ফিরে যাচ্ছিল, ইয়ান ইয়ানশিকে জিজ্ঞাসা করে, এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে আপনি কি করবেন? ইয়ানশি তখন বলে, যা কিছুই হোক কিছু তো করতেই হবে। এদিকে হানিয়ানের বাবাকে দেখানো হয় যে প্রচন্ড টেনশন করছিল। স্বাভাবিকভাবেই যার মেয়েকে জেলে নিয়ে যাওয়া হয়েছে সে তো টেনশন করবেই, কিন্তু রুইন বেশ নিশ্চিন্ত ছিল। তারপরেও ঢং করে বলছিল, আপনি চিন্তা করবেন না, হানিয়ান যদি নিরপরাধ হয় অবশ্যই তার কোনো শাস্তি হবে না, আপনি শান্ত হয়ে বসুন। অন্যদিকে সুহং নামে সেই মেয়েট হানিয়ানের মায়ের সামনে গিয়ে প্রচুর কান্নাকাটি করতে থাকে। সুহং বলতে থাকে যে আপনি বলেছিলেন যেন আমি ম্যাডামকে প্রোটেক্ট করি, কিন্তু আমি তাকে প্রোটেক্ট করতে পারিনি। রুইন তাকে অবশেষে ফাঁসিয়েই দিয়েছে। তবে হানিয়ানের মা শান্তভাবে বলে, এই মেয়েটা অনেক বেশি জেদি। আমি চেয়েছিলাম এই প্যালেসে সে না থাকুক, বিপদ নিয়ে না খেলুক, কিন্তু সে নিজেকে অনেক গভীরে জড়িয়ে ফেলেছে, আর এখন এটার মূল্য তো তাকে দিতেই হবে। এরপর আমাদের রাতের বেলার দৃশ্য দেখানো হয়। চাইজিং আসে হানিয়ানের কাছে।
কিন্তু ও বুঝতে পারে ঘরের মধ্যে কিছু এলোমেলো হচ্ছে। তাই ও জানালার কাছে না থেকে ডিরেক্ট ঘরে ঢুকে যায়। আর গিয়ে দেখতে পায় সেখানে তো হানিয়ান নেই, সেখানে আছে ইয়ানশি। চাইজিং এখনো পর্যন্ত জানতো না যে হানিয়ানকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। চাইজিং ইয়ানশিকে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল। ইয়ানশি তখন চাইজিংকে ডেকে বলে, তুমি জানতে চাও না হানিয়ান কোথায়? চাইজিং বলে, তুমি কি আমাকে ধরার জন্য এসেছো? ইয়ানশি বলে, না, আমি তোমাকে জানাতে এসেছি তোমার বন্ধু কোথায়। আর ইয়ানশির কাছ থেকে চাইজিং জানতে পারে হানিয়ানকে তার বাবা মায়ের হত্যার দায়ে ধরে নেওয়া হয়েছে। আর এখানে ইয়ানশি কিছুই করতে পারবে না। চাইজিং তখন অস্থির হয়ে বলে, আমাকে তার কাছে নিয়ে চলো। আমি স্বীকার করছি আমি ওর বাবা মাকে হত্যা করেছি। হানিয়ানের পরিবর্তে আমাকে গ্রেফতার করো। ইয়ানশি তখন বলে, এইভাবে বললেই তো হবে না, সবকিছুর একটা সিস্টেম আছে। হানিয়ান যখন এখানে প্রথম আসে তখন সে একটা গল্প বলেছিল। 4-5 জন ডাকাতের একটা গ্রুপ ছিল আর তাদের কাঁধে এক ধরনের ট্যাটু। এখানেই সিন কাট হয়ে যায়। আর এরপরেই দেখা যায় চাইজিং এর কাঁধে ট্যাটু আঁকা হচ্ছে। তার মানে হানিয়ানের বলা সেই ডাকাত গ্রুপের লিডার হতে চলেছিল চাইজিং। ইয়ানশি চাইজিংকে বলে, তুমি কি ভালো করে ভেবে নিয়েছো? জেলের টর্চার কিন্তু অনেক বেশি কঠিন, তোমার গা থেকে চামড়া খুলে চলে আসবে। তবে চাইজিং একটাই কথা বলে, হানিয়ান সবসময় আমাকে বোনের মতো ট্রিট করেছে, কিন্তু আমি তাকে বোনের মতো ট্রিট করিনি। আমি সবসময় জানতাম সে আমার মাস্টার, আর তাই যতক্ষণ পর্যন্ত সে সেফ আছে আমি মরতেও পিছু পা হই না। এমন একজন লয়াল ফ্রেন্ড কোথায় পাওয়া যায়? ইয়ানশি তখন বলে, আমার জানার ইচ্ছা হচ্ছে হানিয়ান তোমাকে কোথায় পেল। এখান থেকেই সিন কাট হয়। আমরা হানিয়ানকে দেখতে পাই, যাকে টর্চার করার জন্য সেই লোকটা আবারও হাজির হয়েছে এবং শয়তানের মতো হাসতে হাসতে বলছিল, আপনার সময় শেষ, এবার নিজেকে প্রস্তুত করুন। সে একটা গরম লোহার শিক নিয়ে হানিয়ানের দিকে আগাচ্ছিল। তখনই ইয়ান এসে বলে, কোর্ট থেকে অর্ডার এসেছে, আসল অপরাধীকে অ্যারেস্ট করা হয়েছে। যেটা শুনে হানিয়ান পুরো চমকে যায়। এখান থেকেই আমাদের চাইজিং এর পাস্টের দৃশ্য দেখানো হয়। চাইজিং ইয়ানশিকে গল্পটা বলছিল। চাইজিং আসলে সমুদ্রের জাহাজে থাকতো, ও বড়ই হয়েছিল সমুদ্রে। ও জানে না ওর বাবা মাকে। ওর একজন মাস্টার ছিল যে ছিল একজন ডাকাত। সমুদ্রে যেসব জলদস্যু থাকে সেগুলো আর কি। আর চাইজিং এর জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল ওর মাস্টারকে প্রোটেক্ট করা। একদিন ওদের জাহাজে অন্য জলদস্যুরা হামলা করে দেয়, আর সেখানে তো তুমুল ফাইট হয়। কিন্তু বহু চেষ্টার পরেও চাইজিং তার মাস্টারকে প্রোটেক্ট করতে পারে না। ওই জলদস্যু চাইজিং এর মাস্টারকে মেরে ফেলে। চাইজিং তখন রাগে বোটে আগুন লাগিয়ে দেয় আর তারপর সমুদ্রে ঝাঁপ দেয়। চাইজিং নিজেও মনে করেছিল যে সে আর বাঁচবে না, ওইটাই তার জীবনের শেষ দিন। কিন্তু চাইজিং সমুদ্রের পাড়ে ভেসে উঠেছিল। আর ওর যখন জ্ঞান ফেরে ও দেখতে পায় হানিয়ান ওর জুতা খুলে নিজের পায়ে পরার চেষ্টা করছে। হানিয়ান চাইজিং এর জ্ঞান ফিরতে দেখে একটা জুতো চাইজিং এর দিকে ছুড়ে দেয়, অন কাইন্ড অফ শেয়ার করছে এইটাই। তখন হানিয়ানের হাতে শিকল দিয়ে বাঁধা ছিল। চাইজিং আবারও অজ্ঞান হয়ে যায়। আর এরপর হানিয়ান পানি খাইয়ে চাইজিং এর জ্ঞান ফেরায়। চাইজিং এর যখন জ্ঞান ফেরে ও হানিয়ানকে বলে, তোমার কাছে কি কোনো খাবার আছে? হানিয়ানের কাছে একটাই রুটি ছিল, আর সে চাইজিংকে ওইটা দিয়ে দেয়। চাইজিং খেতে খেতে হানিয়ানকে জিজ্ঞাসা করে, তোমার হাত শিকল দিয়ে বাঁধা কেন? হানিয়ান জানায় তার পালিত মা তাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। চাইজিং তখন তার সাথে থাকা ছুরি দিয়ে হানিয়ানের শিকলটা কেটে দেয়। আর এরপরে চাইজিং এর দ্বিতীয় মাস্টার হয়ে যায় হানিয়ান। হানিয়ান যে চুলের কাঁটা দিয়ে ওর বাবা মাকে হত্যা করেছিল সেটা আসলে চাইজিং এর তৈরি করে দিয়েছিল। চাইজিং তার নিজের ভাষাতেই বলছিল, সে আমাকে সবসময় তার পরিবারের মতো ট্রিট করেছে, কিন্তু আমি একমাত্র মনে প্রাণে জানতাম সে আমার মাস্টার। হানিয়ান যে শহর পর্যন্ত এসেছিল তার পালিত বাবা মাকে হত্যা করার পর, সেখানেও চাইজিং তাকে দিতে এসেছিল। চাইজিং হানিয়ানকে বলছিল, তুমি কিন্তু আমার সাথে চলে যেতে পারতে, কিন্তু হানিয়ান জানায় সে তার মাকে খুঁজতে চায়, তার বাড়িতে থাকতে চায় পরিবারের সাথে। চাইজিং যেন নিরাপদে মুক্তভাবে নিজের জীবন কাটায় এবং দুইজনে জঙ্গলের থেকে বিদায় নিয়ে নেয়। তবে চাইজিং একদমই শান্তি পাচ্ছিল না। সে সবসময় হানিয়ানকে প্রোটেক্ট করতে চাইতো, আর তাই সে হানিয়ানের পিছু পিছু শহরে চলে আসে এবং হানিয়ানের সাথে শহরেই থেকে যায়। এখান থেকে সিন চলে যায় জেলে, যেখানে চাইজিংকে প্রচুর পরিমাণে টর্চার করা হচ্ছিল। ওকে দেখে তো আমার পুরো কান্না চলে এসেছে। ইয়ানশি চাইজিংকে জিজ্ঞাসা করে, তোমার সিদ্ধান্তের জন্য তোমার কি আফসোস হচ্ছে? চাইজিং তখন মুচকি হেসে বলে, যতক্ষণ পর্যন্ত সে সেফ আছে আমি কোনো কিছু নিয়েই আফসোস করি না। এরপরে আমাদের হানিয়ানকে দেখানো হয়। তার যখন জ্ঞান ফেরে ও তো অনেকটা ভয় পেয়েছিল। ওর মুখে একটা বাজে ভাবে কাটা দাগও হয়ে গিয়েছে। হানিয়ানের বাবা আর রুইন আসে হানিয়ানকে দেখতে, সাথে ওর দাদি। হানিয়ানের বাবা হানিয়ানকে জানায় আসল অপরাধীকে ধরা হয়েছে,
আর তাই হানিয়ানকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। সবাই হানিয়ানকে ভুল বুঝেছিল, হানিয়ান যেন এগুলো একদমই মনে না রাখে। হানিয়ান তখন জানায় সে তার মায়ের সাথে দেখা করতে যেতে চায়। তবে ও যখন ওঠে তখনই ও পড়ে যাচ্ছিল। ও অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। রুইন হানিয়ানকে গিয়ে ধরে ফেলে এবং হানিয়ানের কাঁধে এমন ভাবে হাত রাখে যে হানিয়ান বুঝতে পারে এই সবকিছুর পেছনে রুইন রয়েছে। ওর তো প্রচন্ড রাগ হয়, কিন্তু সবার সামনে কিছুই বলতে পারে না। এরপর ইয়ানশি আসে হানিয়ানের সাথে দেখা করতে এবং সবার পক্ষ থেকে ক্ষমা চায় হানিয়ানকে ভুল বোঝার জন্য। হানিয়ানের বাবা জিজ্ঞাসা করে অপরাধী কি সবকিছু স্বীকার করেছে কিনা। ইয়ানশি তখন জানায় এখনো ডাকাতের পুরো গ্যাংকে ধরতে পারা যায়নি, শুধুমাত্র লিডারকেই ধরতে পারা গিয়েছে। আশা করা যাচ্ছে সে দ্রুতই সবকিছু স্বীকার করবে। ইয়ানশি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, হানিয়ান ইয়ানশিকে জিজ্ঞাসা করে সে কি ওই ডাকাতের সাথে দেখা করতে পারে কিনা। সে জানতে চায় তার বাবা মাকে কে মেরেছে। ইয়ানশি তখন বলে এই কেস এখন তার হাতে নেই, তাই হানিয়ান এখন তার সাথে দেখা করতে পারবে না। হানিয়ান বারবার বিভিন্নভাবে ইয়ানশিকে মানানোর চেষ্টা করে, তবে ইয়ানশি একদমই জানিয়ে দেয় যে হানিয়ান কোনোভাবে তার সাথে দেখা করতে পারবে না। পরবর্তী সিনে আমরা রুইনকে দেখতে পাই। ন্যানি তাওয়ের সাথে সে কথা বলছিল। রুইন বুঝতে পেরেছিল ইয়ানশি হানিয়ানের পরিবর্তে অন্য কাউকে দোষী হিসেবে নিয়ে এসেছে, আর সে অবশ্যই হানিয়ানের কাছের বন্ধু, যে কারণেই তো হানিয়ানের খুনের দায় সে স্বীকার করে নিয়েছে। রুইন এরপরে যায় ইয়াংপিং এর সাথে দেখা করতে এবং ন্যাকামি করে ইয়াংপিংকে বলতে থাকে দুঃখিত আপনার সাফার করার জন্য। ইয়াংপিং তখন রেগে বলে আপনি আগে থেকেই জানতেন আমি যদি সাক্ষী দেওয়ার কথা চিন্তা করি তাহলে হানিয়ান আমাকেই টার্গেট করবে আর আমাকে বন্দি করে রাখা হবে। এখানে আমরা জানতে পারি রুইন আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। সে জানতো ইয়াংপিং এর কিডন্যাপ হতে পারে, কারণ আর কিছু হোক না হোক ইয়ানশি হানিয়ানের পক্ষে ছিল, আর সে কখনোই ইয়াংপিংকে এভাবে ছেড়ে রাখতো না। আর তাই রুইন ইচ্ছা করেই ইয়াংপিং এর সাথে মিটিং করার ভান করে লাংকে আগে থেকে পাঠিয়ে দিয়েছিল দানছৌতে। বুঝুন রুইনও কত বড় হিটলার, মানে হানিয়ানের থেকেও এক কাঠি উপরে বের হয়েছে। তবে ইয়াংপিং এখানে আগে যে টাকা ডিল হয়েছিল তার থেকে ডাবল টাকা দাবি করে, কারণ তাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল এবং সে অনেক সাফার করেছে। কি আর করা যাবে, বাধ্য হয়ে রুইন ইয়াংপিংকে ডাবল টাকা দিতে রাজি হয়। এরপর আমরা হানিয়ানকে দেখতে পাই যে চাইজিং এর জন্য অপেক্ষা করছিল। তাদের যে পাখির ডাকের সংকেত সেটা দিচ্ছিল, তবে চাইজিং আসে না। হানিয়ান তখন তার বাড়ির সামনের হলুদ রঙের লাইট চেঞ্জ করে লাল রঙের একটা লাইট লাগিয়ে দেয়। এটাও সংকেত ছিল চাইজিং এর জন্য, কিন্তু তাও চাইজিং উপস্থিত হয় না। হানিয়ান সারা রাত ধরে চাইজিং এর জন্য বসে বসে অপেক্ষা করতে থাকে এবং সকালবেলা গিয়ে দেখতে পায় আলো তো নিভে গিয়েছে, কিন্তু চাইজিং আসেনি। হানিয়ান তখন প্রচন্ড টেনশনে পড়ে যায়, আরও চলে যায় কোর্টের সামনে। কোর্টের গার্ডরা তো ওকে ঢুকতে দিচ্ছিল না। তখন হানিয়ান ইয়ানশির সাথে দেখা করতে চায়, তবে একজন গার্ড ভিতর থেকে ঘুরে এসে জানায় ইয়ানশি ব্যস্ত, তাই দেখা করতে পারবে না। বাধ্য হয়ে হানিয়ান সারাদিন ধরে কোর্টের সামনে বসে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। হানিয়ান তখনও কোর্টের সামনে বসেছিল। তখন ইয়ানশি এসে হানিয়ানের মাথায় ঝাঁটা ধরে। এরপরই দেখা যায় হানিয়ান আর ইয়ানশির প্যালেসে দাঁড়িয়ে কথা বলছিল। হানিয়ান ইয়ানশিকে বলে সত্যি করে বলো কাকে ধরেছো। হানিয়ান নিজের গলায় ছুরি ধরে আর বলে তুমি যদি সত্যি কথা না বলো আমি নিজেকে আঘাত করে ফেলবো। ইয়ানশি তখন দ্রুত হানিয়ানের কাছ থেকে ছুরিটা নিয়ে নেয় আর বলে কেন শুধু শুধু পাগলামি করছো, তোমার পাগলামির জন্য তোমার বন্ধুর সমস্ত ইফোর্ট নষ্ট হয়ে যাবে। হানিয়ান এবার বুঝতে পেরে যায় যে চাইজিংকেই হত্যাকারী হিসেবে ধরা হয়েছিল, আর ও তো পাগলের মতো হয়ে যায়। ইয়ানশি তখন বলে তোমাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না, আর তাছাড়া আমি তাকে ধরিনি, এটা তারই ইচ্ছা ছিল। এবার হানিয়ান নিজেকে শক্ত করে আর ইয়ানশিকে জিজ্ঞাসা করে চাইজিংকে বাঁচানোর কি কোনো উপায় নেই। ইয়ানশি তখন বলে এখনো কিন্তু তুমি আমাকে সবকিছু খুলে বলোনি, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমাকে সবকিছু খুলে বলো, আমি চেষ্টা করব চাইজিংকে বাঁচানোর। এবার হানিয়ান ইয়ানশিকে সবকিছু খুলে বলতে রাজি হয়। যেমনটা এতদিন ধরে আমরা সবাই জানি, হানিয়ান তো টর্চার সহ্য করেই বড় হয়েছিল, তবে তার 17তম জন্মদিনে বাধে যত বিপত্তি। হানিয়ানের পালিত মা হানিয়ানকে বিক্রি করে দেওয়ার কথা তোলে, তবে তার কাঁধ থেকে জামা নামানোর ফলে তার পালিত বাবার চোখে এক ধরনের বাজে ঝলকানি দেখা যায়। হানিয়ান বলছিল আমার পালিত বাবার ওই চাহনি মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর স্বাভাবিকভাবেই হানিয়ান সেখান থেকে পালাচ্ছিল। হানিয়ানের পালিত মা ওকে ধরতে আসে। তখন হানিয়ান প্রথমে ওর পালিত মাকে মেরে ফেলে, আর এরপর হানিয়ানের পালিত বাবা এসে হানিয়ানের গলা টিপে ধরে। তখন হানিয়ান তাকেও মেরে ফেলে। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। হানিয়ান ইয়ানশিকে বলে আমি সবকিছু স্বীকার করেছি, আমি আমার পালিত বাবা মাকে মেরেছি,
দয়া করে আমাকে গ্রেফতার করো, চাই জিংকে ছেড়ে দাও। ইয়ানশি তখন বলে, জেলের টর্চার তুমি সহ্য করতে পারবে না, আর তাছাড়া তুমি যদি এখন ধরা দাও তাহলে চাই জিং এর সমস্ত এফোর্ট নষ্ট হয়ে যাবে। হানিয়ান ইয়ানশির দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি তাকে বাঁচাতে পারবে। আর এরপর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে নিজের কোট খুলে ফেলে এবং ইয়ানশিকে বলে, তোমাকে দেয়ার মতো আমার কাছে এই বডি ছাড়া আর কিচ্ছু নেই। আমি এটার পরিবর্তে হলেও চাই জিংকে বাঁচাতে চাই। ইয়ানশি তখন আবার একটু দুষ্টুমি করে বলে, আমি কিন্তু অতটাও ভালো নই, আমাকে বডি অফার করলে আমি কিন্তু নিয়ে নিব। বুঝুন, এই সময়ও দুষ্টুমি করে। হানিয়ানের পিঠ এবং হাত ভর্তি ছিল কাটা দাগ, যেগুলো দেখে ইয়ানশির অনেকটা খারাপ লাগে। ইয়ানশি হানিয়ানের পিঠে হাত বুলিয়ে বলে, এগুলো কি তোমার পালিত বাবা মায়ের টর্চারের দাগ? হানিয়ান বলে, হ্যাঁ, আমি তোমাকে আমার যা কিছু ছিল সবকিছু অফার করেছি। তুমি দয়া করে এবার চাই জিংকে বাঁচাও, কোনো একটা উপায় বের করো চাই জিংকে বাঁচানোর। ইয়ানশি তখন হানিয়ানকে কালো রঙের একটা কোট পরিয়ে দেয় আর তারপর বলে, সাবধানে বাড়ি চলে যাও, আমি দেখছি আমি কি করতে পারি। এরপর আমাদের জেলের মধ্যে চাই জিংকে দেখানো হয়। তখনও তার উপর প্রচন্ড টর্চার চলছিল, আর সেটা সহ্য করতে না পেরে চাই জিং সেখানেই মারা যায়। যারা চাই জিং এর উপর টর্চার করছিল তারা ভালোভাবে পরীক্ষা করে দেখতে পায় সত্যি সত্যি চাই জিং মারা গিয়েছে। এদিকে রাতের বেলা হানিয়ান প্রচন্ড টেনশনে ছিল চাই জিংকে নিয়ে। সে আশা করে বসেছিল ইয়ানশি চাই জিংকে বাঁচাবে। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। রুইন আর হানিয়ানের বাবা একসাথে বসে নাস্তা করছিল। তখনই ন্যানি তাও এসে খবর দেয় সে ডাকাত মারা গিয়েছে। পুরো শহরে তো হই হুল্লোড় পড়ে গিয়েছে। হানিয়ানের পালিত বাবা মায়ের হত্যাকারী জেলের টর্চার সহ্য করতে না পেরে গত রাতে মারা গিয়েছে। এটা শুনে রুইন শয়তানি একটা হাসি দেয় আর তারপরেই সেজে গুজে চলে যায় হানিয়ানের কাছে। রুইন তো ভালো করেই জানতো যাকে ধরা হয়েছিল সে হানিয়ানের কোনো বন্ধু। সে হানিয়ানের কাছে গিয়ে ইচ্ছা করে বলে, কংগ্রাচুলেশন, আপনার নাম তো ক্লিয়ার হয়ে গিয়েছে। যে অপরাধী আপনার পালিত বাবা মাকে মেরে ফেলেছে তার গত রাতে মৃত্যু হয়েছে। জেলে টর্চার সহ্য করতে না পেরে সে মারা গিয়েছে। হানিয়ান অস্থির হয়ে যায় আর রুইন এই বিষয়টাই খেয়াল করতে চাচ্ছিল। সে বুঝতে চাচ্ছিল যে ওই অপরাধীর সাথে হানিয়ানের কোনো যোগাযোগ আছে কিনা, এবং হানিয়ান নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওর চোখ থেকে তো পানি চলে আসে, তারপরও কোনোভাবে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। কিন্তু রুইন হানিয়ানের কানের কাছে গিয়ে বলতে থাকে, আমি শুনেছি জেলে তার উপর অনেক টর্চার করা হয়েছে, তার চামড়া তুলে ফেলা হয়েছে, তাকে গরম লোহার শিক দিয়ে সেঁকা দেওয়া হয়েছে, হাতের আঙুল ভেঙে দেওয়া হয়েছে। হানিয়ান আর সহ্য করতে পারে না, সে রুইনের গলা টিপে ধরে। রুইন তো কোনোভাবে নিজেকে ছাড়াতে পারছিল না। হানিয়ান প্রচন্ড আক্রোশে রুইনের গলা টিপে ধরেছে, কিন্তু সঠিক সময়ে ইয়ানশি সেখানে চলে আসে আর দ্রুত হানিয়ান এবং রুইনকে ছাড়িয়ে দেয়। রুইন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। হানিয়ানকে ইয়ানশি কোনোভাবে সামলে বলে, তুমি নিজের ইমোশনকে কন্ট্রোল করো। হানিয়ান তখন ইয়ানশিকে বলে, আমি তোমার উপর অনেক ভরসা করেছিলাম, তুমি কেন চাই জিংকে বাঁচাতে পারলে না? ইয়ানশি তখন বলে, চলো আমার সাথে অন্য একটা জায়গাতে। আর তারপর ইয়ানশি হানিয়ানকে নিয়ে শহরের বাইরের একটা বাড়িতে চলে আসে। সেখানে দেখা যায় চাইজিং আসলে বেঁচে ছিল। ইয়ানশি ইচ্ছা করে চাইজিং এর মৃত্যুর এই নাটকটা করেছিল চাইজিংকে বাঁচিয়ে আনার জন্য, তা না হলে সত্যি সত্যি চাইজিং মারা যেত। সেখানে চাইজিং এর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে, তার হাতের আঙুল তো একটাও আস্ত ছিল না। এরই মধ্যে চাইজিং এর জ্ঞান ফেরে। চাইজিং হানিয়ানকে দেখে মুচকি হাসে। সে বলছিল, আমি ভেবেছিলাম আর কখনোই তোমাকে দেখতে পাবো না। হানিয়ান তখন বলে, এসব কথা না বলে চুপ করে রেস্ট নাও, এখানে কিছুদিন থাকো সুস্থ হওয়া পর্যন্ত। চাইজিং ও তলোয়ারের দিকে ইশারা করে আর বলে, এখন থেকে আমি আর তোমাকে প্রোটেক্ট করতে পারবো না, এখন থেকে তোমার নিজেকে তোমাকেই প্রোটেক্ট করতে হবে। তাই ওই তলোয়ারটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এটা নিয়ে যাও এবং নিজেকে প্রোটেক্ট করো। যা হোক, কথাবার্তা শেষে হানিয়ান চাইজিং এর তলোয়ার নিয়ে ফিরে আসে আর গাড়ি থেকে নামার পথে সে ইয়াংশিকে ধন্যবাদ দেয় চাইজিংকে বাঁচানোর জন্য। ইয়াংশি তখন বলে, যে অফারটা তুমি আমাকে দিয়েছিলে চাইজিংকে বাঁচানোর জন্য, সেই অফার কি এখনো আছে? মানে এই ছেলেটা খুবই ফাজিল। হানিয়ান একটু অপ্রস্তুত হয়ে যায়। ইয়াংশি তখন গাড়ির জানালাটা বন্ধ করে দেয় আর সেখান থেকে চলে আসে। এরপর হানিয়ান ওর মায়ের কাছে আসে, ওর মায়ের মাথার উপরে ছাতা ধরে। তখন সমস্ত মেয়েরা সেখান থেকে চলে যায়। হানিয়ানের মা হানিয়ানকে বলে, এত কিছুর পরেও তুমি কি এখন এই প্যালেসে থাকতে চাইবে? হানিয়ান তখন বলে, আমি তো এই প্যালেসে সবকিছুর সাথে জড়িয়ে গিয়েছি, এখন আমি এটা নিচ পর্যন্ত যেতে চাই। একবার হেরে গেলে দ্বিতীয়বার চেষ্টার সময় প্রথমবারের থেকে চেষ্টা বেশি থাকে, প্রথমবারের থেকে আগ্রহ বেশি থাকে। হানিয়ানের মা তখন বলে, তোমার জেদ বাদ দাও,
এবার তুমি তোমার একটা বন্ধুকে স্যাক্রিফাইস করেছো, পরবর্তীতে তুমি কি স্যাক্রিফাইস করবে? সারা জীবন তোমাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে, এবং অবশেষে দেখতে পাবে তুমি জিতে গেলেও একা হয়ে গিয়েছো। তোমার আশেপাশে আর লয়াল কেউ নেই যে তোমার সত্যিকারের বন্ধু। হানিয়ান তখন বলে, হার জিতের খেলায় স্যাক্রিফাইসের কথা চিন্তা করলে হবে না, কিছু পেতে হলে কিছু তো হারাতেই হবে। হানিয়ানের মা এসব শুনে হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে সে হানিয়ানকে প্যালেস থেকে বের করতে পারবে না। এরপরে দেখা যায় হানিয়ানের মায়ের কাছে একটা চিঠি এসেছে, যেখানে লেখা ছিল সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত হও। হানিয়ানের মা চিঠিটা পড়া শেষে পুড়িয়ে ফেলে। এরপর আমাদের নিউ ইয়ারের দিন সকালবেলার দৃশ্য দেখানো হয়। ইয়ানশি তার আগের প্যালেসে ফিরে এসেছে। তার এক আন্টি সবাইকে তদারকি করছিল জিনিসপত্র সাজানোর জন্য। বহুদিন পরে তারা নিজেদের প্যালেসে ফিরে আসলো। আর প্যালেসে ফিরে আসার আনন্দ উপলক্ষে হানিয়ানদের পুরো পরিবারকে দাওয়াত করা হয়। সবাইকে যখন খাবার দেওয়া হয়, ইয়ানশির আন্টি তখন দৌড়ে এসে খাবারের বিষ পরীক্ষা করতে থাকে। এটা আসলে তার একটা মুদ্রা দোষ ছিল। যেহেতু ইয়ানশির আগের ওয়াইফকে ওয়াইনের সাথে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল, তাই এই আন্টি সবসময় এক্সট্রা সতর্ক থাকে। সে সবসময় রুলস মেনটেন করে চলে, তবে অনেকটা ফানি টাইপ ছিল। হানিয়ান আন্টিকে গ্রেটিং করলে আন্টি হানিয়ানের সাথে অনেক ভালো ব্যবহার করে, যেটা দেখে ইউশানের একটু হিংসা হয়। যা হোক, সন্ধ্যাবেলার দৃশ্য দেখানো হয়। ইয়ানশি তার মাকে জানাচ্ছিল রাজা তাকে হুকুম করেছে 30 দিনের মধ্যেই বেইদাফুত ছেলেকে খুঁজে বের করতে হবে, আর ইয়ানশি যদি সেটা না করতে পারে তাহলে ওকে শাস্তি পেতে হবে। ইয়ানশির মা এটা শুনে ভয় পেয়ে যায়। সে ইয়ানশিকে বলে, তুমি দয়া করে রিজাইন দিয়ে দাও। আমি আর তোমার বাবা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছি, কিন্তু এখন তোমার জীবনের সাথে লিনজি এবং আমি জড়িয়ে আছি। তোমার বাবার তো নেই আমাদের দায়িত্ব নেওয়ার জন্য। তোমার ওয়াইফকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। তোমার প্যালেসে কিছুদিন আগে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। একের পর এক আততায়ী তোমার উপর হামলা করে। এখন যদি তুমি রাজার বদনজরেও পড়ে যাও তাহলে তুমি বাঁচতে পারবে না। ইয়ানশি তখন বলে, মা তুমি চিন্তা করো না, আমি এই বিষয়ে আগেই প্ল্যান করে রেখেছি। পরবর্তী সিনে দেখা যায় ইয়ানশি হানিয়ান এবং ইউশানকে নিয়ে মেলায় ঘুরতে গিয়েছে। নিউ ইয়ারের যে মেলা হচ্ছিল সেখানে। ইউশান তো অনেক খুশি ছিল যে সে ইয়ানশির সাথে ঘুরতে এসেছে। সে একটা কানের দুল চয়েস করে এবং ইয়ানশির কাছে আবদার করে সেটা কিনে দেওয়ার জন্য। ইয়ানশি তখন বলে, এক জোড়া কেন, তুমি 3 জোড়া কিনতে পারো। ইউশান তো খুশি হয়ে যায়, আর সে হানিয়ানের দিকে তাকিয়ে বলে 3 জোড়া কিনে দিবে, মানে এটা ওর জন্য খুব গর্বের একটা বিষয় ছিল। আর তারপর ইউশান কানে দুলগুলো দিয়ে দেখতে থাকে, কিন্তু এর মধ্যেই পেছন থেকে ইয়ানশি হানিয়ানের হাত ধরে দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। মানুষের ভিড় ঠেলে দৌড়াতে দৌড়াতে ওরা উঁচু একটা জায়গাতে চলে আসে। নিউ ইয়ারের উপলক্ষে প্রচুর পরিমাণে বাজি পড়ছিল। হানিয়ান আর ইয়ানশি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাজি পোড়ানো দেখে। হানিয়ান তো তার জীবনে এমন মুহূর্ত কখনোই কাটায়নি। এরপর ইয়ানশি হানিয়ানকে বলে, চলো আমি তোমাকে অন্য একটা সারপ্রাইজ দিচ্ছি। আর তারা দেয়ালের একটা ছিদ্র দিয়ে শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ যেহেতু নিউ ইয়ারের জন্য মেলা চলছিল, শহর থেকে বের হওয়ার গেটে প্রচুর পরিমাণে পাহারা ছিল, তাই এত রাতে ওরা সেখান দিয়ে যেতে পারতো না। তবে ইয়ানশি যখন উঁকি মারা শেষে উঠে দাঁড়ায়, হানিয়ান পা পিছলে ইয়ানশির উপর পড়ে যায়, আর দুজনের তো রোমান্টিক একটা লুক হয়ে যায়। এরপর আমরা চাইজিংকে দেখতে পাই। ও এখন কিছুটা সুস্থ, তবে হাতের আঙুলগুলো এখনো ঠিক হয়নি। চাইজিং একটা বাঁশের লাঠি উঁচু করার চেষ্টা করে, তবেও উঁচু করতে পারছিল না। এটা নিয়ে অনেকটা হতাশ হয়ে যায়। তখনই চাইজিং এর কাছে হানিয়ান আসে, আর হানিয়ান চাইজিংকে বলে, তোমার মনে আছে আমরা নিউ ইয়ার কিভাবে পালন করতাম? আমরা দুজন একসাথে ডাম্পলিং বানাতাম। দেখো আমি তোমার জন্য ডাম্পলিং বানানোর সবকিছু নিয়ে এসেছি। ইয়ানশি হানিয়ানকে এটাই সারপ্রাইজ দিয়েছিল, তার বেস্ট ফ্রেন্ডের সাথে নিউ ইয়ার উদযাপন করার সুযোগ। হানিয়ান ইয়ানশিকে জিজ্ঞাসা করে সে ডাম্পলিং বানাতে পারে কিনা। ইয়ানশি তখন জানায় সে পারে না। হানিয়ান তখন বলে, কোনো বিষয় না, শিখে যাবে। এরপর হানিয়ান, ইয়ানশি আর চাইজিং তিনজনে একসাথে বসে ডাম্পলিং তৈরি করে। তিনজনে তো অনেক ভালো সময় কাটায়। ফিরে যাওয়ার সময় হানিয়ান ইয়ানশির ঘোড়ায় চেপে বসে, আর তারপর ইয়ানশির দিকে তাকিয়ে বলে, আজকে যে সময়টা তুমি আমাকে উপহার দিয়েছো এটা আমি মনে রাখবো, আর এটার প্রতিদান অবশ্যই তোমাকে দেব। ইয়ানশি কোনো কথা বলে না। এরপর আমাদের হানিয়ানের পরিবারের দৃশ্য দেখানো হয়। রাতের বেলা খাবারের জন্য টেবিল সাজানো হচ্ছিল। হানিয়ানের বাবা জিজ্ঞাসা করে হানিয়ান কোথায়। ইউশান তখন রাগে রাগে বলে হানিয়ান ইয়ানশির সাথে পালিয়ে গিয়েছে। ওর বাবা এটা শুনে অবাক হয়ে যায়, হানিয়ান কেন ইয়ানশির সাথে পালিয়ে যাবে। তখনই হানিয়ান বাড়ি ফিরে আসে। হানিয়ানের বাবা হানিয়ানকে দেখে খুশি হয়ে যায়।
আর সে বলে চলো এবার সবাই আমরা একসাথে খেতে বসি। হানিয়ানের বাবা খেতে বসতে বসতে রুইনকে জিজ্ঞাসা করে হানিয়ানের মা মানে ওয়েনকে খবর দেওয়া হয়েছে কিনা। রুইন তখন জানায় আমি 3বার তাকে খবর পাঠিয়েছি, কিন্তু সে আসেনি। হানিয়ানের বাবা হানিয়ানের জন্য বিশেষ এক ধরনের মিষ্টি বানিয়েছে। সে হানিয়ানকে মিষ্টিটা দিয়ে বলে আমি শুনেছিলাম তুমি এটা খেতে খুব পছন্দ করো, তাই আমি বেশ কয়েকবার বেশ কয়েক রকম ভাবে এই জিনিসটা তৈরি করেছি। অনেকগুলো দিন আমি পার করেছি এই জিনিসটা বিভিন্নভাবে তৈরি করার জন্য। দেখো তো এখনো তোমার ভালো লাগে কিনা। হানিয়ান ওর বাবার কথা শুনে পুরোই ইমোশনাল হয়ে যায়, কারণ ওর বাবা এই মিষ্টিগুলো ওকে বানিয়ে পাঠাতো, কিন্তু ওর পালিত বাবা মা কখনোই ওকে সেগুলো খেতে দিত না, বরং খেলে ওকে মারধর করত। হানিয়ান এইসব ভেবে পুরো ইমোশনাল হয়ে যায়। সে কান্না করতে করতে ওই মিষ্টিটা খেতে থাকে আর চিন্তা করতে থাকে অবশেষে আমার মনে হচ্ছে আমার নিজের একটা জায়গা পেয়েছি। এরপর সবাই মিলে একসাথে বাজি পোড়ানো দেখে। তখনই সেখানে হানিয়ানের মা আসে। হানিয়ানের মাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। হানিয়ানের মা চুপচাপ টেবিলে এসে বসে খাওয়ার জন্য। ন্যানি চেনকে বলে আমি সবার জন্য গিফট এনেছি, সবার গিফট গুলো সবাইকে দিয়ে দাও। রুইনকে যখন গিফটটা দেয়া হয়, রুইন তো খুশি হয়ে বলে আপনি নিশ্চয়ই অনেক খরচ করেছেন এই গিফটের পিছনে, কি দরকার ছিল এগুলোর। এটা বলে বক্সটা খোলে দেখতে পায় বক্সটা ফাঁকা। রুইন তখন বলে এটা তো ফাঁকা। হানিয়ানের মা বলে এর মানে হচ্ছে তোমার সমস্ত এফোর্ট নষ্ট হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র তুমি ফাঁকা হাতেই পড়ে আছো। হানিয়ানের দাদি বক্স খুলে দেখতে পায় তার মধ্যে একটা আয়না। সে বলে আমি একটা বৃদ্ধ মহিলা, আমার চুলও নেই, আমি আয়না দিয়ে কি করব। হানিয়ানের মা তখন বলে এই আয়নাটা আপনি ব্যবহার করতে পারেন, এই আয়নায় শুধুমাত্র আপনি চেহারাও দেখতে পাবেন না, আপনার হৃদয়ও দেখতে পাবেন। হানিয়ানের দাদি যখন আয়নাটা দেখে, দেখতে পায় আয়নায় তাকে অনেক কুৎসিত দেখাচ্ছে। হানিয়ানের বাবার জন্য হানিয়ানের মা মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিল। হানিয়ানের বাবা খুশি হয়ে বলে এটা তো আমার পছন্দের মিষ্টি, অনেক বছর আগে তুমি একবারই আমাকে বানিয়ে খাইয়েছিলে, এবার তুমি আমার জন্য এটা বানিয়েছো। মানে সে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। হানিয়ানের মা নিজে হাতে একটা মিষ্টি তুলে হানিয়ানের বাবাকে দেয়, তবে হানিয়ানের বাবা হতভম্ব হয়ে গিয়েছিল। হানিয়ানের মা তখন নিজেই একটা মিষ্টি কামড় দিয়ে বলে আরে খাও খাও, আমি এটার মধ্যে বিষ মেশাইনি। হানিয়ানের বাবা তখন সাহস করে মিষ্টিতে কামড় দেয়, কিন্তু দেখতে পায় মিষ্টিটা প্রচন্ড তিতা। সে দ্রুত মুখ থেকে ফেলে দেয়। হানিয়ানের মা তখন মুচকি হেসে নিউটনের 3 নম্বর সূত্র বলে দেয় প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তুমি যা বপন করবে তেমনই তো ফসল হবে। মানে সে বোঝাতে চাচ্ছিল তাদের বিবাহিত জীবনটা হানিয়ানের বাবা পুরো তেতো করে ফেলেছে। আর তারপর নানি চেনকে বলে নানি চেন আমার কাজ শেষ, এখন আমাকে এখান থেকে নিয়ে চলো। হানিয়ানের মা সেখান থেকে চলে যায়, তবে সেখানে তো পিন পতন নীরবতা। মানে সবাই হতভম্ব হয়ে গিয়েছিল হানিয়ানের মায়ের কাণ্ড দেখে। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। বেশ কিছু সরকারি কর্মকর্তা এবং কর্মচারীকে প্যালেসের মধ্যে আটকে ফেলা হয়েছে, যারা ছিল প্রত্যেকেই ইরানের বাসিন্দা, এবং ধারণা করা হচ্ছিল এদের মধ্যে থেকে কেউ হয়তো পেইদাফুর পালিত সন্তান, যার কাছে পেইদাফুর আত্মসাৎ করা সমস্ত সম্পত্তি রয়েছে। তবে এই ঘটনা তো আর চাপা থাকে না। ন্যানি তাও এসে দ্রুত রুইনকে খবর দেয় মাস্টারকে প্যালেসে আটকে ফেলা হয়েছে, তবে কি কারণে আটকানো হয়েছে সেটা এখনো জানা যায়নি। রুইন তো এটা শুনে ভয় পেয়ে যায়। ন্যানি তাও আরো জানায় হানিয়ানের মা সমস্ত মেয়েদের ছুটি দিয়ে দিচ্ছে, তাদের সাথে যে চুক্তিপত্র করা হয়েছিল সেই চুক্তিপত্র সবাইকে ফেরত দেওয়া হচ্ছে। দেখা যায় সত্যি সত্যি হানিয়ানের মা সমস্ত মেয়েদের তাদের চুক্তিপত্র ফেরত দিয়ে দেয় এবং জানিয়ে দেয় তারা এখন মুক্ত, প্যালেস ছেড়ে চলে যেতে পারে। হানিয়ানের দাদি এসে তখন ঝামেলা করতে থাকে হানিয়ানের মা এমন কেন করছে, এই সকল মেয়েদের তো টাকা দিয়ে রাখা হয়েছে, তাদের সমস্ত টাকাই তো নষ্ট যাবে। হানিয়ানের মা তখন বলে মাস্টারকে প্যালেসে বন্দি করা হয়েছে, আমি চাই না এসব নিরপরাধ মেইড গুলো আমাদের পরিবারের সাথেই মারা যাক। হানিয়ানের দাদি ঝাড়ি মেরে বলে তুমি কিভাবে জানলে এরা মারা যাবে, আপনি তো এতদিন প্যালেসের কোনো বিষয় নিয়ে কথা বলেননি, তাহলে হুট করে কেন প্যালেসের বিষয় নিয়ে কথা বলতে এসেছেন। হানিয়ানের দাদি ঝাড়ি মেরে বলে আমি প্যালেসের বিষয় নিয়ে কথা বলি না, তার মানে এই না যে তোমার মতো একজন মেইড আমার সাথে বেয়াদবি করতে পারে। হানিয়ানের মা তখন মুচকি হেসে বলে নানি চেন আমার মনে হচ্ছে মা আমার দেয়া আয়নাটা ব্যবহার করতে শুরু করেছে, এই কারণে সে তার আসল রং চিনতে পেরেছে। এটা শুনে হানিয়ানের দাদি আরো বেশি রেগে যায়। সে বলে তুমি এই প্যালেসের ম্যাডাম না, এই প্যালেসের ম্যাডাম হচ্ছে রুইন, আমি ওর কাছেই যাচ্ছি। কিন্তু এরই মধ্যে রুইন দৌড়ে সেখানে আসে এবং হানিয়ানের মায়ের সামনে হাঁটু গেড়ে বসে হানিয়ানের মাকে চাবি ফেরত দিয়ে বলে দয়া করে প্যালেসের দায়িত্ব আপনি নিন, পুরো পরিবার এখন বিপদের মধ্যে, আর আপনি একমাত্র এইসব অবস্থা থেকে বাঁচাতে পারেন।
হানিয়ানের মা ন্যানি চেনকে ইশারা করে। ন্যানি চেন তখন রুইনের হাত থেকে চাবি নিয়ে নেয়। হানিয়ানের মা তখন ন্যানি চেনকে বলে রুইনকে তার 2 ছেলে মেয়ে সহ তার প্যালেসে বন্দি করে রাখা হোক। রুইন তো নিজে অবাক হয়ে তাকিয়ে থাকে। রুইন, ইউশান আর ইউচিকে প্যালেসের মধ্যে বন্দি করা হয়। রুইন, ইউশান আর ইউচিকে ওদের প্যালেসের মধ্যে বন্দি করে রাখা হয়। ইউশান আর ইউচি বলছিল, ওই খোড়া মহিলার সাহস কি করে হলো আমাদের বন্দি করার? তুমি কেন তাকে চাবি ফেরত দিতে গেলে? রুইন তখন বলে, শান্ত হও, তোমার বাবাকে প্যালেসে বন্দি করা হয়েছে। জানি না তোমার বাবা ফিরে আসবে কিনা। শুধু একটা কথা মনে রাখবে, এই পরিবারের আকাশ হচ্ছে তোমার বাবা, আর আকাশ যদি ধসে যায় তাহলে আর মাটিতে কিছুই অবশিষ্ট থাকে না। এদিকে হানিয়ান চলে আসে ওর মায়ের ঘরে। হানিয়ানের মা রিল্যাক্সের সুগন্ধি জ্বালাচ্ছিল। হানিয়ান অস্থির হয়ে ওর মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কি করেছো? আমি খুব ভালো করেই জানি এসবের পিছনে অবশ্যই তোমার হাত রয়েছে। বাবাকে কেন প্যালেসে বন্দি করা হয়েছে? বাবা কি অপরাধ করেছে? হানিয়ানের মা তখন বলে, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তখনই ন্যানি চেন ভিতরে এসে জানায় প্যালেস থেকে গার্ডরা এসেছে। হানিয়ানের মা বেশ শান্ত কণ্ঠে বলে, ও আচ্ছা, তারা চলে এসেছে। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। এদিকে ইয়ানশি তার পুরো পরিবারকে ইনানে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। ইয়ানশির বাবাও ইনানের সদস্য ছিল। কিন্তু তখনই ইয়ানশির প্যালেস ও প্যালেস থেকে গার্ডরা চলে আসে আর ইয়ানশিকে বন্দি করে নেয়। এই 2 পরিবার ছাড়াও প্যালেসে যে 10 জনকে আটক করা হয়েছিল, যারা ইনানের সদস্য, সকলের পরিবারকেই বন্দি করা হয় আর তাদেরকে প্যালেসের একটা জায়গাতে নিয়ে আসা হয়। একটু পরে সেখানে মিনিস্টার আন এসে সবাইকে জানায় কেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। মিনিস্টার আন জানায় 10 জন ইনানের সদস্যকে প্যালেসে বন্দি করা হয়েছে, কারণ ধারণা করা হচ্ছে তাদের মধ্যে কেউ পেইদাফুর পালিত সন্তান। সাবেক একজন মন্ত্রী ছিল যে পেইদাফুর পালিত সন্তানকে চিনত এবং তার বর্ণনা অনুযায়ী তার বয়স এখন 40-এর ঊর্ধ্বে আর সে ইরানের বাসিন্দা। সেই হিসেবেই কিছু অফিসারদের আটক করা হয়েছে। এখন যদি অফিসাররা স্বীকার না করে যে কে আসলে পেইদাফুর সন্তান, তাহলে তাদের পরিবারের পুরুষ সদস্যদের একে একে মেরে ফেলা হবে। সবাই তো এই কথা শুনে ভয় পেয়ে যায়। সমস্ত অফিসারের ফ্যামিলিদের রাত পর্যন্ত সেখানেই বন্দি করে রাখা হয়। হানিয়ান ইয়াসির কাছে এসে বলে, তোমার পরিবার কোথায়? তোমাকে তো একাই দেখা যাচ্ছে। ইয়াসি তখন জানায়, আমার মা সকালেই ইরানের উদ্দেশ্যে চলে গিয়েছে। সে তো আর এসব কিছু জানতো না, সে গিয়েছে গ্রামের বাড়িতে একটু বেড়ানোর জন্য। কিন্তু হানিয়ানের সন্দেহ হয়, সে মনে করে ইয়ানশি আগে থেকেই সবকিছু জানতো। সে ইয়ানশিকে জিজ্ঞাসা করে, তুমি তো পেইদাফুর কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিলে, তাহলে তুমি কিভাবে না জানতে পারো এই ঘটনা? তুমি নিশ্চয়ই তোমার পরিবারকে বাঁচানোর জন্য আগেই তাদেরকে পাঠিয়ে দিয়েছো। তবে ইয়ানশি জানায় সেই ব্যাপারে কিছুই জানতো না। সারাদিন এখানে বন্দি করে রাখার জন্য অন্যান্য মিনিস্টারের ফ্যামিলি মেম্বাররা পুরো চিল্লাচিল্লি শুরু করে দেয়। তখন গার্ডরা অস্ত্র নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে যায়, মানে এখানে যদি হই হুল্লোড় করা হয় তাহলে তারা এদেরকে আঘাত করতেও পিছপা হবে না। ব্যাপারটা পুরোই সিরিয়াস হয়ে গিয়েছে। হানিয়ান ওর মাকে সন্দেহ করছিল, কারণ ওর মা মিনিস্টার আনের সাথে অনেকদিন ধরে কিছু একটা প্ল্যান করছে, যেটা সম্পূর্ণটা ও এখনো জানতে পারেনি। তাই হানিয়ান ওর মাকে একটু পাশে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, এগুলো কেন হচ্ছে? ওর মা নিশ্চয়ই এগুলো সম্পর্কে জানে। হানিয়ান ওর মায়ের কাছাকাছি গিয়ে বলে, তুমি আমাদের পরিবারের জীবন নিয়ে কেন এভাবে খেলছো? এগুলো বন্ধ করো। তবে দূর থেকে রুইন এগুলো শুনে ফেলে। হানিয়ানের মা নানি চেনকে বলে, হানিয়ানের মাথা নষ্ট হয়ে গিয়েছে, ও একটু বেশি ভয় পেয়েছে, ওকে আমার থেকে দূরে রাখো। হানিয়ান বুঝতে পারে ওর মাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। এদিকে বাইরে যারা উপস্থিত ছিল সবাই এসে ইয়ানশিকে দোষ দিতে থাকে, বলতে থাকে ইয়ানশির বাবাও তো ইনানের সদস্য, সে অল্প বয়সে মারা গিয়েছে, হতেই পারে ইয়ানশির বাবাই পেইদাফুর সন্তান, এই কারণে ইয়ানশির চুপচাপ আছে। আর এখানে তো ইয়ানশির পরিবারকেও দেখা যাচ্ছে না। তখনই সেখানে গার্ডরা ইয়ানশির পরিবারকে নিয়ে আসে। তারা ইনানে যাওয়ার পথেই তাদেরকে আটক করা হয়েছে। ইয়ানশি ওর মেয়ে লিনজি আর মাকে দেখে পুরো পাগল হয়ে যায়। ও দৌড়ে গিয়ে গার্ডদের উপরই অ্যাটাক করে দেয়। কেউই ইয়ানশির কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। ইউশান যেতে চাইলে রুইন তাকে আটকে দেয়। হানিয়ান যখন যাচ্ছিল একটা মেয়ে বলে ওইখানে যেও না, নিজেই বিপদে পড়বে। হানিয়ান তখন ওই মেয়েটাকে ধন্যবাদ দিয়ে এগিয়ে যায়। তারপর গিয়ে ইয়ানশিকে বলে, তলোয়ারটা ফেলে দাও। ইয়ানশির হাত থেকে তলোয়ার ধরে। ইয়ানশি তলোয়ারটা ছাড়ছিল না। হানিয়ান তখন আস্তে আস্তে ইয়ানশিকে বলে, তুমি কি তোমার পরিবারকে মারতে চাইছো? ইয়ানশি নিজের মা, মেয়ে এবং আন্টির দিকে একবার তাকায় আর তারপর তলোয়ারটা হানিয়ানকে দিয়ে দেয়। হানিয়ান তলোয়ারটা ফেলে দিয়ে আগাচ্ছিল। গার্ড তখন বলে, এই হল থেকে যে বের হওয়ার চেষ্টা করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, রাজার তরফ থেকে আদেশ আছে।
হানিয়ান তখন চিৎকার করে বলে, কোথায় সেই আদেশপত্র? আমাদেরকে জোরে জোরে পড়ে শোনাও। আমরা তো এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র মিনিস্টার আনকেই দেখতে পাচ্ছি, আর বুঝতে পারছি এই পুরো বিষয়টা মিনিস্টার আনই কন্ট্রোল করছে। ইয়ানশি এগিয়ে যায় ওর মা আর লিনজির কাছে। লিনজি ভয়ে কান্নাকাটি করছিল। ইয়ানশি তখন লিনজিকে সাহস দেয় এবং ওর পরিবারকে নিয়ে হলের ভিতরে চলে আসে। সবাই আবারও অপেক্ষা করতে থাকে কি হবে এই ভয়ে। একটু পরে গার্ডরা আসে এবং এক মন্ত্রীর ফ্যামিলি থেকে একটা ছেলেকে ধরে নিয়ে যায়। সবার সামনেই তাকে জবাই করে দেয়া হয়। সবাই তো আরো ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে আরেকজনকে নিয়েও একইভাবে মেরে ফেলা হয়। এখন আর কেউ টু শব্দ করার সাহস পাচ্ছে না। সকালবেলা গার্ডরা আসে ইউচিকে ধরতে। এবার ইউচির পালা। ইউচি তখন বলে ওঠে, আমি জানি পেইদাফুর ছেলে কে। গার্ডরা বলে, কে? ইউচি তখন বলে, আমাকে একটু সময় দাও, এখানে অনেক লোক, আমি গোপনে বলতে চাই। গার্ডরা তখন ইউচিকে নিয়ে ভিতরের দিকে চলে যায়। রুইন হানিয়ানের মায়ের কাছে এসে রিকোয়েস্ট করতে থাকে ইউচিকে বাঁচানোর জন্য। হানিয়ানের মা তখন বলে, আমি কিভাবে বাঁচাবো? তোমরা যেখানে বন্দি আমিও তো সেখানে বন্দি। রুইন তখন বলে, আমি শুনেছি কাল হানিয়ান আপনাকে বলছিল আপনি এই সব কিছুর মূলে, আপনি সবকিছু জানেন, আর চাইলেই এগুলো বন্ধ করতে পারেন। রুইন চিৎকার করে করে এগুলো বলে। তাই আশেপাশের অন্যান্য ফ্যামিলি মেম্বাররাও অনেক প্যানিকড হয়ে যায়। তারা হানিয়ানের মায়ের দিকে আঙুল তাক করছিল। হানিয়ান তখন এগিয়ে আসে। শত হলেও ওর মা আরও তো তাকে প্রোটেক্ট করবেই। হানিয়ান তখন বলে, রুইন ভিত্তিহীন অপবাদ দিচ্ছে, আর তাছাড়া ওদের চোখের সামনে এক একজনকে নিয়ে মেরে ফেলা হচ্ছে। ওরা আর কতক্ষণ একে অপরের উপর দোষ দিয়ে কাটিয়ে যাবে? এমনিতেও ওদের মরতে হবে, তাই ওরা প্রতিবাদ করেই মরবে। হানিয়ান এবার সবাইকে একত্রিত করার চেষ্টা করে প্রতিবাদ করার জন্য। শুরুতে তো সবাই ভয় পাচ্ছিল, কিন্তু পরবর্তীতে সবাই হানিয়ানের সাথে হাত মেলায় এবং একসাথে গার্ডদের উপর আক্রমণ করতে যায়। গার্ডরা চিৎকার করে বলছিল, তোমাদের কি জানের ভয় নেই? হানিয়ান তখন বলে, সবার আগে আমি মরতে চাই। মরবো তো অবশ্যই, কিন্তু তোমাদের নিয়েই মরবো। তখনই একজন গার্ড ভিতর থেকে এসে বলে, মিনিস্টার আন হানিয়ানকে ডেকে পাঠিয়েছে। তাই হানিয়ান একাই যায় মিনিস্টার আনের সাথে দেখা করতে। এরপরে দেখা যায় মিনিস্টার আন আর হানিয়ান বসে কথা বলছে। হানিয়ান এখানে মিনিস্টার আনকেও সেম ভাবে প্রশ্ন করে, তার মা কি করতে চাইছে। সে তো জানতোই মিনিস্টার আন তার মাকেই সাহায্য করছে। মিনিস্টার আন তখন বলে, তোমার মা যা করতে চাচ্ছে তাকে করতে দাও, তুমি তার পথে বাধা দিও না। হানিয়ান তখন বলে, আপনার যদি সত্যি আমার মায়ের প্রতি ফিলিংস থাকতো তাহলে তো আপনি তার ক্ষতি করার চেষ্টা করতেন না। আপনি যদি এখনই আমাকে সবকিছু খুলে না বলেন তাহলে আমি বের হয়ে সবাইকে জানিয়ে দিব আপনি আর আমার মা কি প্ল্যান করেছেন। যতটুকু জানি ততটুকু বললেই আপনাদের দোষ প্রমাণ করতে যথেষ্ট। সবাই কিন্তু ক্ষেপে যাবে। মিনিস্টার আন তখন বাধ্য হয়ে হানিয়ানকে সবকিছু খুলে বলছিল, কিন্তু তখনই সেখানে হানিয়ানের মা চলে আসে। আসে মিনিস্টার আনকে বলে, তুমি কি ওকে সবকিছু বলে দিয়েছ? মিনিস্টার আন তখন বলে, ওয়েন এবার তোমার জেদ ছাড়ো, এগুলো বন্ধ করো। আর যাদেরকে একটু আগে মেরে ফেলেছে দেখানো হচ্ছিল তাদেরকে মেরে ফেলা হয়নি, সবাইকে ভয় দেওয়ার জন্য এমনটা করা হয়েছিল। তবে হানিয়ানের মাকে যখন এগুলো বন্ধ করতে বলা হয় সে প্রচন্ড রেগে যায় আর জোরে চিৎকার দিয়ে নিজের হাতের মধ্যে নিজে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর বলে, আমি অনেক বছর ধরে এগুলোর প্ল্যান করেছি, এখন আমি কোনোভাবেই এগুলো বন্ধ করব না। এটা বলে হানিয়ানের মা দরজা খুলে বলে চিৎকার দেয়। গার্ডরা দরজা খুললে হানিয়ানের মা বাইরে আসে এবং সবার উদ্দেশ্যে বলে, আমি ওয়েন, মিস্টার সিয়াং এর ওয়াইফ। আমি এই টর্চার আর সহ্য করতে পারছি না, তাই আমি স্বীকার করে নিচ্ছি আমার হাজবেন্ডই আসলে পেইদাফুর পালিত সন্তান। তার কাছেই সবকিছু রয়েছে। আমাদের পাকঘর থেকে একটা গোপন চেম্বার রয়েছে, আর সেখান থেকে একটা গোপন রাস্তা পুরো পেইদাফুর প্যালেসের বাগানে গিয়ে ওঠে। আমার স্বামী এতদিন ধরে ওই গোপন রাস্তা দিয়েই পেইদাফুর প্যালেসে যাতায়াত করেছে। হানিয়ানের মা সবকিছু শেষ করে দিল, আর এতদিন ধরে সে এটারই প্ল্যান করছিল, হানিয়ানের বাবাকে পেইদাফুর ছেলে হিসেবে ফাঁসিয়ে দেওয়ার। আমাদের 2 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেদিন হানিয়ানের মা প্রথম পাকঘর থেকে একটা গোপন রাস্তা খুঁজে পেয়েছিল এবং সেই রাস্তা দিয়ে বের হয়ে দেখতে পায় পেইদাফুর বাগানে গিয়ে মিলেছে। এই রাস্তা দিয়ে কে যাতায়াত করে এটা পরীক্ষা করার জন্য সে লাল রং ছড়িয়ে রেখেছিল এবং পরবর্তীতে দেখতে পায় হানিয়ানের বাবার জুতোতে লাল রং লেগে রয়েছে। আর তখনই হানিয়ানের মা নিশ্চিত হয়ে যায় হানিয়ানের বাবাই আসলে পেইদাফুর পালিত সন্তান। রাজার গার্ডরা হানিয়ানের মায়ের কথা মতো পাকঘর থেকে সেই রাস্তা খুঁজে বের করে। হানিয়ানের বাবাকে গ্রেফতার করা হয়। এখন তো আর কোনো কিছু প্রমাণ হতে বাকি থাকে না। এরপর অন্যান্য মিনিস্টার এবং তাদের পরিবারকে ছেড়ে দেওয়া হয়, শুধুমাত্র হানিয়ানদের পরিবার ছাড়া। হানিয়ানদের পরিবার সবাই টেনশনে দাঁড়িয়েছিল। ইউচি ওর মাকে বলছিল, বাবা কি সত্যিকারে পেইদাফুর সন্তান? এতদিন কি বাবা আমাদের ঠকিয়েছে? বুঝুন কেমন অপদার্থ একটা ছেলে।
এরপর মিনিস্টার আন সেখানে আসে এবং জানায় রাজা পেইদাফুর সন্তানের পুরো পরিবারকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে। এমনটাই তো হওয়ার ছিল। এবার এক এক করে পরিবারের সমস্ত সদস্যদের নাম বলা হয়। ওয়েন সিয়াং এর ওয়াইফ, রুইন সিয়াং এর কনকুবাইন, তার দুই ছেলে মেয়ে ইউচি এবং ইউশান, এবং তার মা, এই 6 জন। ইউশান চিৎকার করে বলে ওঠে, এখানে হানিয়ানের নাম নেই কেন? মিনিস্টার আন তখন জানায় 2 বছর আগেই হানিয়ানকে পরিবার থেকে বরখাস্ত করা হয়েছে। সে আর এই পরিবারের অংশ নয়, তাই হানিয়ান কোনো শাস্তি পাবে না। এরপর সবাইকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। হানিয়ান মিনিস্টার আনের থেকে খাতা নিয়ে চেক করে আর দেখতে পায় সত্যি 2 বছর আগে তার নাম ফ্যামিলি থেকে বাদ দেওয়া হয়েছে। আর ও তো খুব ভালো করেই বুঝতে পারে এটা ওর মায়ের কাজ। ওর মা এই কাজটা করার জন্য গত 2 বছর ধরে প্ল্যান করছিল। হানিয়ান ওর মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মা, এগুলো তুমি কেন করলে? হানিয়ানের মা তখন বলে, যখন তোমার সাথে অন্যায় করা হয় তখন তুমি 2টা কাজই করতে পারো, হয় পেইনটাকে গিলে ফেলতে পারো অথবা এটার প্রতিরোধ করতে পারো। আর হানিয়ানের মা প্রতিরোধই করেছিল। এরপর ন্যানি চেন হানিয়ানের মাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। হানিয়ান মনে মনে চিন্তা করতে থাকে, জীবনে প্রথমবার আমি অনুভব করছি মায়ের প্রোটেকশন কি হয়, আর সেটা আমি পাওয়ার সাথে সাথেই হারিয়ে ফেলছি। তো বন্ধুরা, কেমন লাগছে ড্রামাটা? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আগামী পর্বের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজ তবে যাচ্ছি। আল্লাহ হাফেজ।